বাট দুইটা ইউনিভার্সিটি আছে ইউকে তে যেগুলা ন্যাশনালের এমওআই দিয়েও হবে। ঠিক আছে, এটা আমি একটা বলে দিই ইউএসপি, এটা মজার বিষয়টা অনেকে জানে না। আর আরেকটা ছোট জিনিস যেটা লাস্ট দিকে বলি, হুমায়ুন মিসিং হয়েছে, ইউকে এর জন্য কিন্তু কোনো চার্জ লাগে না, কোনো ফাইল ওপেনিং চার্জ লাগে না, অ্যাপ্লিকেশন ফি লাগে না। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক স্টুডেন্টের সংখ্যা দিন দিন খুবই বাড়তেছে, খুবই। সো এরই ধারাবাহিকতায় কি করতেছে, বিভিন্ন এজেন্সি স্টুডেন্টদের বিভিন্ন ধরনের ট্র্যাপে ফালাইতেছে, বিভিন্ন ধরনের ফেক ইনফরমেশন দিচ্ছে। সো এই জন্য আমি চিন্তা করেছি যারা আসলে এই সকল জিনিসগুলো নিয়ে কাজ করে, যারা আসলে এক্সপার্ট এই সকল বিষয় সম্পর্কে, যাদের ধারণা অনেক বেশি, আমরা তাদেরকে আমাদের এই সকল পডকাস্টে নিয়ে আসবো, যেখানে আমরা পুরো প্রসেসটা সম্পর্কে জানবো, কি কি সমস্যায় পড়তে পারে, একদম রিয়েল যে জিনিসটা আপনি ওইখানে গেলে ফেস করবেন। ওকে, এক কথায় এজেন্সির সাইড থেকে না, একজন কাউন্সিলরের সাইড থেকে দেখবো যে আসলে হুমায়ুন রশিদের সাথে কাজ করবে বা হুমায়ুন রশিদকে সে ইনফরমেশন বাইপাস করবে। ওকে, সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে আশিক পারদিন। সে আমার একজন খুবই ক্লোজ ফ্রেন্ড, আমরা ইন্টার লাইফ একসাথে কমপ্লিট করেছি এবং সে একটা ভালো এজেন্সিতে জব, এবং সে একজন ইউকে এক্সপার্ট, মানে এক কথায় ইউনাইটেড স্টেট অফ কিংডম, মানে লন্ডনে যারা পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য আজকের এই পডকাস্টটা অনেক কাজে। তাহলে চলুন শুরু করা যাক। আশিক, কি অবস্থা? এই তো বন্ধু, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আমি আমি অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম এরকম একটা জিনিস করার, কারণ এই জিনিসটা করা উচিত। বিকজ দেখা যাইতেছে যে আমি আমার নিজের লাইফ থেকে জিনিসটা ফেস করছি, যে কাউন্সিলিং, একটা স্টুডেন্টের বিদেশ যাওয়ার প্রথম স্টেপটাই হলো কাউন্সিল। ওকে, সো সে যখন একটা এজেন্সিতে যায়, প্রথম তার মানে পার্টটাই থাকে কাউন্সিলর সাথে তার কথা বলা। সো একটা কাউন্সিলর যখন তাকে ফেক ইনফরমেশন দেয়, বাংলাদেশে অনেক এজেন্সি আছে এরকম যারা আসলে ফেক ইনফরমেশন দেয়। সো আমি চিন্তা করেছি যে যারা আসলে বিভিন্ন দেশ বিষয়ে এক্সপার্ট, যেমন তুই আছিস হলো ইউকে নিয়ে এক্সপার্ট, ইউকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে অনেক ভালো ধারণা রাখিস আমি যতটুকু জানি। সো আমি তোর জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো। আমি কথা কম বলবো, কথা তুই বেশি বলবি। এক কথায় আমাদের এই ভিডিওটা বা আমাদের এই পডকাস্টটা দেখার পর যাতে একটা স্টুডেন্টের কোনো এজেন্সিতে যাওয়ার আগে 10 বার চিন্তা করে যায় বা বেশি কোশ্চিন করতে না হয়, যে ভাই এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে। আমরা এই জিনিসগুলো সলভ করবো আজকের পডকাস্টে। সো প্রথম যে বিষয়টা সেটা হলো আমরা একটু পরিচিত হই। আমার সম্পর্কে অলরেডি সবাই জানে, আমি হুমায়ুন রশিদ, এটা যারা ভিডিও দেখে সবাই জানে। ওকে, সো আমি তোর সম্পর্কে একটু বলছি, তোর নিজেকে, যে আসলে কি অবস্থা তোর, বা যদি একটু বলতি তোর সম্পর্কে, তোর এক্সপার্টাইজ সম্পর্কে। ওকে, আমি আশিক ফারদিন, ইউকে কনসালটেন্ট, এখন ঢাকার এডুকেশন কনসালটেন্ট হিসেবে। তো আমার পুরো জার্নিটা ডিফারেন্ট ছিল, কারণ অ্যাজ ইউ নো, তুই জানিস যে আমি ল গ্রাজুয়েটেড। হ্যাঁ, তো অ্যাজ এ ল স্টুডেন্ট হয়ে জার্নিতে আসা একটু টাফ ছিল, বাট সবসময় আউট অফ বক্স ভাবার চেষ্টা করছি যে আসলে কি ডিফারেন্ট কিছু করা যায়। তো এই সেক্টর নিয়ে কিন্তু আমার একদম 0% নলেজ ছিল। আর অ্যাজ এ ল স্টুডেন্ট আমার মাস্টার্সটা বাইরে করার ইচ্ছা ছিল। এই প্রেক্ষিতে আমি একটু ইউনাইটেড কিংডম নিয়ে মোটামুটি, তোর জানবি হয়তো বা, যে ল এর জন্য ইউনাইটেড কিংডম মোটামুটি ভালো। লয়ের ব্যারিস্টারি পড়া বা এলএলএম করার জন্য কিছু ইউনিভার্সিটিতে ইউকে তে আছে, যেগুলোতে মোটামুটি আমি আগের থেকে জবে ঢোকার আগের থেকে সার্চ করতাম যে আমি দেখি একটু জানি। তারপর আস্তে আস্তে যখন এইগুলা ইনফরমেশন জানলাম, কিছু ভিডিওস, আবার কয়েকটা ঢাকাতে যাওয়ার পর কয়েকটা এজেন্সিতেও আমি গেছি অ্যাজ স্টুডেন্ট হিসেবে। তারপর কিছু ভিডিও এবং কিছু এজেন্সি সব মিলে দেখলাম কিছু একটু ফারাক আছে। লাইক দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কিছু ইনফরমেশন এমন ভাবে দেওয়া, যেগুলো আমি সেই যেসব ভিডিও মোটামুটি ইউটিউবে দেখছি সেটার সাথে আসতেছে না। তারপর চ্যাট জিপি, এছাড়াও গুগল করা, তো সবকিছু নিয়ে অনেক কনফিউশন ছিল। এরপর আমি ভাবলাম যে মোটামুটি দেখি এই সেক্টরটাতে আসলে কি আছে। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তুইও চিনিস তাদেরকে, তারা যারা এডুকেশন কনসালটেন্ট আছে, লাইক এম কে সজীব, শিহাব। তো ওদের সাথে আমি বিষয়টা বসলাম যে আসলে এটা কি, এটা কিভাবে চলে, বা অথেন্টিক কতটুকু, বা ইনফরমেশন যেগুলো দিচ্ছে আসলে সেগুলো কিভাবে হয়। তো তাদের কাছে জানার পর ভাবলাম যে একটা স্টুডেন্ট, যদি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা দেখা যাচ্ছে আমরা যেসব ফ্যামিলি থেকে বিলং করি, এসব স্টুডেন্টের কিন্তু থাকে বাবার যে অ্যাসেট বা কোনো কিছু দেওয়া, এইগুলা নিয়েই কিন্তু দেখবি যে তারা বাইরে যাওয়ার জন্য স্বপ্ন, যে হায়ার ডিগ্রি অর্জন করবে বা কিছু পার্ট টাইম জব, যেটা দিয়ে তার নিজের টিউশন ফি গুলো তোলা। তো এই সব মিলিয়ে যখন একটা স্টুডেন্ট সবকিছুই দিয়ে দিচ্ছে, তার কিন্তু এক্সপেকটেশন এটাই থাকবে যে অথেন্টিক কোনো জায়গায় যাওয়া।
সেটা সিটি হইতে পারে তার রেজাল্ট অনুযায়ী। লাইক আমার একটা রেজাল্ট অনেক ভালো, আমি মাস্টার্স এর জন্য যাচ্ছি, ব্যাচেলার্স এ আমার রেজাল্ট ভালো, বাট আমি এমন এক জায়গায় যাচ্ছি, এমন এক এজেন্সিতে বা কোথাও যেখানে দেখা যাচ্ছে যে তাদের মানে ইনকাম সোর্স বা তারা যেখান থেকে হয়তো বা ডিরেক্ট ইউনিভার্সিটি, যেগুলো আমি ডিসকাশন করব সামনে, তো সেসব ইউনিভার্সিটিকে তাদেরকে দিয়ে দিচ্ছে যে না আপনি এটাতেই যান, এটাতে ভালো হবে, এটা সেটা। তো এই সব কিছু মিলে এটা ফিল করছি যে আসলে এই সেক্টরতে অথেন্টিক ভাবে এবং অ্যাকচুয়ালি যেটা মিনিংফুল ইনফরমেশন সেসব দেওয়ার জন্য আসলে এই সেক্টর সম্পর্কে আরো জানা উচিত। এরপর আমি লাস্ট ১ বছর ধরে এর মধ্যে আছি এবং অ্যাজ এ ইন্টার্নি হিসেবে ঢুকছিলাম প্রথম দিকে। যে ইউকে বিষয়ে কিছুই জানতাম না, কোনো কিছুই জানতাম না যে কিভাবে ভিসা প্রসেস হয়। একটা স্টুডেন্ট আমাদের কাছে আসার পর আসলে প্রোফাইল শেয়ার করার পর কিভাবে কি হবে কোনো কিছু জানতাম না। ক্যাশ ইন্টারভিউটা কি, ক্যাশ ইন্টারভিউ হওয়ার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগে, বা একটা স্টুডেন্ট কনসালটেন্সি আসার পর কি কি জিনিস লাগে, এই সব কিছুই নতুন ছিল। বাট আলহামদুলিল্লাহ যতটুকু পারা গেছে জ্ঞান অর্জন করা। সো আমি ট্রাই করি আমার কনসালটেন্সি থেকেও যেসব আমার স্টুডেন্ট তাদেরকে অথেন্টিক কোনো ইনফরমেশন দেওয়া বা তাদের প্রোফাইল অনুযায়ী সিটি সিলেকশন করা। দেখা যাবে একটা ইউনিভার্সিটি অনেকগুলা সিটিতে থাকে ব্রাঞ্চ, লাইক যদি ইউডব্লিউটিএসডি দেখিস, ট্রিনিটি সেন্ট ডেভিড, তাহলে এটা দেখতে পাবি যে ওদের ৩টা ক্যাম্পাস থাকে। লন্ডনে একটা থাকে, সোয়ানসিতে একটা থাকে, বার্মিংহামে থাকে। সেম যেটাতে বলা হয় বাংলাদেশের সব থেকে স্টুডেন্ট যায় আলস্টার, ইউনিভার্সিটি অফ আলস্টার বা আলস্টার ইউনিভার্সিটি, সেটাতেও দেখা যায় ওদেরও ৩টা ক্যাম্পাস। লন্ডনে একটা থাকে, ম্যানচেস্টার একটা থাকে, বার্মিংহামে একটা থাকে। তো এই সবগুলো অনেক ইম্পর্টেন্ট। লাইক আমাদের কোন একটা স্টুডেন্টের বাজেট কম, হ্যাঁ, তাহলে সে কি করবে? লন্ডনের মধ্যে গেলেও সে একই ইউনিভার্সিটি পাচ্ছে, দেখা যাবে তার লাইফস্টাইল সবকিছু, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফুড, খাবার সবকিছুই দেখা যাবে যে বেশি লাগতেছে টাকা। অথচ সেম ইউনিভার্সিটি আর একটা ব্রাঞ্চে যদি যাস তুই একটু নিয়ার লন্ডন, সেটা বার্মিংহাম হোক, সোয়ানসি হোক, সেখানে দেখা যাবে যে তোর প্রাইস, সবকিছুর প্রাইস কম, দামগুলা কম লাগতেছে সবকিছু। যেগুলো একটা মিডল ক্লাস ফ্যামিলি যখন যায়, সে সেভিংস করে তার টিউশন ফিটা দেওয়ার জন্য মোটামুটি সে পারফেক্ট একটা ডিসিশন হয়। তো এগুলো অনেক ফ্যাক্ট, লোকেশন, তারপর ইউনিভার্সিটি সিলেকশন করা। তো এগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো হোপসো ভালো কিছু, পডকাস্টটা ভালো কিছুই হবে ইনশাল্লাহ। বুঝতে পারছি। সো তোর যে এই যে এলএলবি থেকে এভাবে আসা, এবং এটা অনেক ভালো একটা ডিসিশন ছিল আমার মতে, বিকজ বা এই যে ল ফার্ম গুলা যারা বিদেশে থাকে এরা অনেকেই মানে এই এই ধরনের কাজগুলা করে, যে ভিসা প্রসেস, ইমিগ্রেশন, এগুলা নিয়ে কাজ করে। সো আই হোপ ইট উইল বি দ্য বেস্ট জার্নি ফর ইউ ইন ফর ইউর ফিউচার। সো পরের যে বিষয়টা সেটা হলো, আমরা যেহেতু ইউকে নিয়ে কথা বলতেছি, এখন ইউকে পার্টটাই যাব, যে একজন স্টুডেন্ট হ্যাঁ, যখন হ্যাঁ। ইউকে জার্নিটা শুরু করবে তখন আসলে তার প্রসেসটা কিরকম হইতে পারে। সো প্রথমেই আমি জানতে চাইবো ইউনিভার্সিটি সিলেকশন। সো অ্যাজ এ আচ্ছা। স্টুডেন্টের জায়গা থেকে আমি আমি একটু বলি যে, হ্যাঁ, সাপোজ হ্যাঁ, তুই একজন স্টুডেন্ট, সো তুই ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখবি? এখানে কাউন্সিলরেরটাও মাথায় রাখবি কারণ তুই এক্সপার্ট, এবং স্টুডেন্টের জায়গা থেকে তোর পোর্টফোলিও অনুযায়ী তুই কিভাবে নিজেরে ইয়ে করবি, যে বাসায় বসে থেকে উইদাউট কারো হেল্প না নিয়ে। ওকে, ঠিক আছে। তাহলে আমি এটাই বলবো যে এক্সপার্টের কাছে বা কাউন্সিলিং নিতে আমি অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট হিসেবে এটাই সাজেস্ট করব যে আপনারা যারা স্টুডেন্ট তারা অবশ্যই শুধুমাত্র যে আমি যেহেতু বাইরে যেতে চাচ্ছি, আমি এজেন্সিতে যাব, এই এজেন্সিতে যাব, এই ভাইয়ার কাছে যাব, সেই ভাইয়ার কাছে যাব, এগুলোর দরকার নেই। মানে মোটামুটি যদি এভাবে দেখা যায় তাহলে যখনই আপনি ইউকে বিষয়ে যাওয়ার জন্য ইচ্ছুক তখন আপনি চলে যান, যে ইউকে দেখা যায় লন্ডন সিটির মধ্যে কয়টা ইউনিভার্সিটিস আছে। আর ইউনিভার্সিটির তোর ওয়েবসাইট গুলো অনেক অথেন্টিক হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা যদি চ্যাট জিবিতে করি, দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ আলস্টার বা সাউথ ওয়েলস, হোয়াট এভার, এখন যে কোনো ইউনিভার্সিটি নিয়ে আমরা ইন্টারেস্টেড, কারো কোনো বড় ভাইয়ের মুখে শুনছে, তো তখন দেখা যায় যে আমরা সেই ইউনিভার্সিটি গুলা চ্যাট জিবি বা এসব করতে একদমই আমি মানা করবো। চ্যাট জিবি এসবে যাওয়া উচিত না। ইভেন ইন্ডিয়ান অনেক ওয়েবসাইট আছে যেগুলা ওরা অথেন্টিক নিউজ দেয় না অনেক সময়। সো এটাই ভালো হবে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে, যদি ইউকে ইউনিভার্সিটি হয় যে লন্ডনের মধ্যে যাব, তাহলে আপনি লন্ডনের মধ্যে দেখবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তাদের লোকেশনটা দেওয়া আছে, কোনগুলা লন্ডনের মধ্যে, কোনগুলা নিয়ার লন্ডন, এভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো এইটা অনেক ফ্যাক্ট যে আপনি বাসায় বসে, আর স্মার্টফোন এখন সবার কাছে আছে, সবকিছু আছে, ইন্টারনেট আছে, আপনি বাসায় বসে থেকে সবকিছু পারবেন। লাইক এরকম একটা ইউটিউব চ্যানেল যেখানে দেখা যাচ্ছে আপনি সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, অথচ আপনি ঢাকার মধ্যে কোথাও কনসালটেশন নিতে যাচ্ছেন, দেখা যাবে যে আপনি জ্যাম একদম সবকিছু নিয়ে
মানে অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট আমারও অফিস আছে, বাট আমি এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা মানে সাজেস্টেড করবো যে আপনারা আগে নিজে রিসার্চ করেন, সেটা অথেন্টিক ভাবে আপনারা নিজে রিসার্চ করেন, সে বিষয়ে জানেন, যেগুলো আপনারা খুব ভালোভাবেই পেয়ে যাবেন ইউটিউবের থ্রু হোক বা সেই হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে হোক। তো অ্যাজ এ স্টুডেন্ট যখনই সিলেকশন করবে তখন যে বিষয়টা তার দেখতে হবে যে তার ব্যাকগ্রাউন্ড, লাইক আমি ল স্টুডেন্ট, তাহলে যদি আমি এখন ভাবি যে আমি এলএলবি করেছি, ব্যাচেলার্সটা আমার ল থেকে হয়েছে, আমি বাট ডাটা সায়েন্স নিয়ে যাবো, বা আমি দেখছি আমার ওই ফ্রেন্ড বা বড় ভাই ডাটা সায়েন্সে গেছে, কথার কথা, তাহলে এটা কখনো অর্থিত হবে না, ঠিক আছে? কারণ আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন ল স্টুডেন্ট, আমি গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ডাটা সায়েন্স, এআই যাই হোক, আমি মানুষের দেখলাম যে ওই ভাইয়াটা এসিপি তে গেছে, এটা ভালো হবে, এরকম কখনোই পসিবল না। আপনি যাবেন, অবশ্যই যাওয়া যাবে। ইউকের বিষয়টা কি হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, ইউকের বিষয়টা হচ্ছে খুবই স্মুথ ভিসা প্রসেসিং। আপনার টাকা থাকবে, আপনি এলিজিবল হবেন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা থাকবে বা এমওআইটা থাকবে, আপনি খুব ভালোভাবে চলে যেতে পারবেন। এখানে এম্বাসি ফেস থাকে না, পিসিআই ইন্টারভিউ বা প্রিক্যাস ইন্টারভিউটা থাকে, ঠিক আছে? এইগুলা মোটামুটি ডকুমেন্টেশন রেডি থাকলে ইউকে তে খুবই ইজি যাওয়া। সো আপনি যদি এলএলবি থেকে ডাটা সায়েন্সেও যান, আপনার কোনো সমস্যাই নেই, বাট ওখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় আসলাম বা কার দেখে কি আসলাম, বা এরকম মানে একদম হ্যাসেল হয়ে যাবে। ওখানে যাওয়ার পর আপনি দেখা যাবে যে কিছুই বুঝেন না, কোনো কিছুই বুঝতেছেন না। আপনি আইন পড়ে আসছেন, বাংলাদেশের ল গুলা পড়ছেন, ওখানে যে আপনি পড়তেছেন ডাটা সায়েন্সে, কোনো কোনো কিছুই পারবেন না। ঠিক আছে? আর যদি এইটা থাকে যে ভাইয়া আমি তো ওখানে যাব শুধুমাত্র একটা সার্টিফিকেট নেওয়ার জন্য বা ওখানে গিয়ে পার্ট টাইম জব, বা এটাই আমার ইচ্ছা, বা ফ্রেন্ড সার্কেল গেছে গিয়ে ২টা ৪টা ছবি তুলে পাঠিয়ে দেবো ফেসবুকে যে আমি ইউকে তে আছি, না, এরকম কোনো ডিসিশন নেওয়া যাবে না। আপনি ফ্যামিলির টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, আপনি ফ্যামিলি থেকে দূরে থাকতেছেন ১টা বছর বা তারও বেশি হয়তোবা, কোর্স যেহেতু নেওয়া যায়, দেখা যাচ্ছে আপনি ২টা ডবল মাস্টার্সও করতে পারেন, হোয়াটএভার এরকম হতে পারে। সো ফ্যামিলি থেকে যাওয়া মানে আপনাকে এমন সিদ্ধান্ত নিয়ে যেতে হবে যে যেটা আপনার জন্য অথেন্টিক। এছাড়াও কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, লাইক যদি বাংলাদেশের মধ্যে দেখি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো, তাহলে কি হবে? তাহলে আমরা অবশ্যই দেখবো যে বুয়েট প্রথমেই মাথায় আসবে, রুয়েট মাথায় আসবে, সাস্ট মাথায় আসবে, ঠিক আছে না? তো এইভাবে ইউকে তে কিছু ইউনিভার্সিটি থাকে আহ, যেগুলো আপনাকে কিছু সাবজেক্টের জন্য ফেমাস, লাইক ইউনিভার্সিটি অফ উইনচেস্টার, যেটা তোর ফিল্ম, তারপর হচ্ছে জার্নালিজম, এটার জন্য বিখ্যাত ওরা, ঠিক আছে? ওরা উইনচেস্টার সিটিতে অবস্থিত। আমরা যেন আমরা যেটা জানি যে লন্ডন হয়তো বা বা ইংল্যান্ডের রাজধানী, বাট আগে কিন্তু ওল্ড ক্যাপিটাল উইনচেস্টারই ছিল। হ্যাঁ, তো এইসব কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার সিলেকশন করে যেতে হবে। তারপর এটাও হতে পারে জব অপরচুনিটিটা অনেক ইম্পর্টেন্ট, আপনি যাচ্ছেন, এত টাকা টিউশন ফি সবকিছু দেওয়া, লিভিং কস্ট বহন করা, আপনাকে যেতে হবে সেসব ইউনিভার্সিটিতে যেসবে জব অপরচুনিটি আছে। লাইক আশেপাশে দেখা যায় যে আপনি বাসায় বসে থেকে ম্যাপ অন করেন যে ইউনিভার্সিটি অফ হাল বা গ্রিনউইচ, দেখেন আশেপাশে কফি শপ কেমন আছে, এডুকেশন ইনস্টিটিউশন গুলা কেমন আছে, বা বিভিন্ন ফার্ম গুলা কেমন আছে, এইগুলো আপনাকে দেখতে হবে। আর আপনি এখন লোকেশনে সবকিছুই পাবেন। লোকেশন যদি অন করেন, ম্যাপ গুলো অন করেন, দেখবেন যে জুম করে আশেপাশে সবকিছুই পাচ্ছেন, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে যখনই স্টুডেন্ট গুলা ইউনিভার্সিটি বা বাইরে যাওয়ার প্রসেস এগুলা ফর ইউকে এর জন্য দেখবে, আমি এটাই সাজেস্ট করবো আপনারা বাসায় বসে স্মার্টলি এই জিনিসগুলো হ্যান্ডেল করেন। তারপর কিছু বিষয় থাকে যেগুলা অবশ্যই পাওয়া যাবে না, ওভাবে আপনি বুঝতেও পারবেন না, লাইক দেখা যাচ্ছে যে ভাইয়া পুরো প্রসেসে কিভাবে এস্টিমেট, টাকা পয়সার যে বিষয়গুলো, ভিসা প্রসেসিং কিভাবে হয়, টিবি টেস্ট কিভাবে হয়, হেলথ ইন্স্যুরেন্সটা কিভাবে, আমরা স্টুডেন্ট আইডি, টিউশন ফিটা ভাইয়া কিভাবে পাঠাবো, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে লিভিং কস্টটা, ব্যাংক সাপোর্ট গুলা অনেক থাকে। তো এসবের জন্য আমাদের মতো কনসালটেন্ট অনেক আছে, তারপর এজেন্সি গুলাও আছে, কোম্পানি গুলাও আছে। তো সেখানে আপনি আসবেন, বাট শুরুতে আমি বলবো যে আপনারা নিজেরাই রিসার্চ করেন, নিজেরা জিনিসগুলো জানেন। আমার কাছে যখন স্টুডেন্ট আসে হুমায়ুন, এরকম যে অনেকে স্টুডেন্ট আসে যারা জানে, ডিরেক্ট এসে বলে যে ভাইয়া গ্রিনউইচে আমি যাব, এই বিষয়ে সব ইউএসপি আমার জানা শেষ, আমি ভিডিওস দেখছি, সবকিছু দেখছি। সো এখন আমাকে বলেন কি কি ডকুমেন্টেশন লাগবে, প্রসেসিং এ কি কি যেতে হবে। তো এইগুলা না ভালো লাগে, স্মার্ট, ওরা আগে থেকে জেনে আসছে। এগুলা আমাদের জানি অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট হিসেবে বুঝাইতে হয় না যে ও গ্রিনউইচ সম্পর্কে সবকিছু জানে, টিউশন ফি জানে ১৭,০০০, ধর যে ৫০০ পাউন্ড, তারপর স্কলারশিপ গুলা জানে, ৩,০০০ বা ৪,০০০ স্কলারশিপ স্পেসিফিক, এরকমই হয় ইউকে তে। দেখা যাচ্ছে যে
ইউএসএ তে দেখা যাচ্ছে স্কলারশিপ 80-90% পাওয়া যায় যদি তার রেজাল্ট সবকিছু ভালো থাকে। এইদিকে ইউকে এর বিষয়টা হচ্ছে কি, ইউকে তে তুই যত ভালো স্টুডেন্ট হ, যত কিছু হ, একটা স্পেসিফিক স্কলারশিপ ওরা ফিক্স করেই দিছে, যেটা বেশি তোকে দিবে না। ঠিক আছে? সো এই বিষয়গুলো ফার্স্ট টাইম কোন স্টুডেন্ট যদি ফরেন স্টাডির জন্য ইন্টারেস্টেড হয়, আমি বলবো আপনারা বাসায় বসে থেকে এভাবে সার্চ করেন, ভিডিওস দেখেন, অনেক এক্সপার্ট ইউটিউবে, অনেক এক্সপার্ট লাইক মাই ফ্রেন্ড, ওর চ্যানেল তো আমি দেখলাম, অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো। ইভেন আমি তো ভাবতেছি যে এডুকেশন কনসালটেন্ট থেকে তুই ভালো অনেক কিছু ইম্পর্টেন্ট নোট গুলা দিছিস, আমি তোর ভিডিও সবগুলাই দেখছি। হ্যাঁ, সো আমি মনে করি যে আপনারা বাসায় বসে থেকে এই জিনিসগুলো দেখেন, তারপর নেক্সট স্টেপ হবে আপনারা কনসালটেশনের জন্য আমাদের কাছে আসেন, কনসালটেশন নেন, এরপর তো ইনশাল্লাহ আমরা তো আছি। সো এটাই মানে দোস্ত। এখানে একটা বিষয়, এটা কাউন্সিলিং ফার্ম বা কনসালটেন্সি ফার্মের জন্য এটা অনেক সুবিধা হয় যদি কোনো স্টুডেন্ট সবকিছু জেনে যায়, এক্ষেত্রে সব কাজ সুবিধা হয়। আর আরেকটা জিনিস হয় কি, দেখা যাইতেছে যে আমি আমি এখন একটা ট্রু ফ্যাক্ট বলি, সেটা হলো কমিশন। আমরা এটা এটা হলো ওপেন সিক্রেট। হ্যাঁ, মানে সরকারি এই যে বাংলাদেশের এসআই আছে না, বাংলাদেশের হুম, এসআই এর জবের মতো, যে পুলিশের চাকরি পাইছে মানে সে ঘুষ খাবেই, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট। জানার পরেও কিন্তু কি করে মানুষজন ঘুষ দেয়, কিন্তু বাইরে এসে বলে না ও ঘুষ খাইলো। তো স্টাডি এই বিজনেসেও এরকম থাকে যে ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টকে যখন পাঠানো হয়, একটা কমিশন পাওয়া যায়, এটা ন্যাচারালি, সেটা কম বেশি হয়। সো যদি একটা স্টুডেন্ট সবকিছু জেনে আসে, তাহলে যে কনসালটেন্সি ফার্মে যাবে, ওই ফার্মটা তাকে বেশি কমিশনের আশায় অন্য কোনো ইউনিভার্সিটিতে কনভার্টও করতে পারবে না, যে ভাই আমি এই ইউনিভার্সিটিতে যাব, আপনি প্রসেস করতে পারবেন কিনা, যদি পারেন তাহলে বলেন, যদি না পারেন তাহলে আরো ফার্ম আছে, হুম, আমি তার মাধ্যমে করবো। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য টাইম একটা জিনিস লাগবে সেই স্টুডেন্টের, সেটা হলো একটা ফার্মের হেল্প নিতে হবেই, আমি যতটুকু মনে করি। সো এই আর কি। তো ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখা উচিত একটা স্টুডেন্টের, যে নিজের থেকে আগের থেকে সবকিছু রিসার্চ করায়, এতে করে মানুষের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয় না। সো অনেক সুন্দর করে আশিক বলছে। তারপরে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের কমেন্ট আছে, ওয়েবসাইট আছে, কন্টাক্ট ফর্ম আছে, যাবতীয় ইনফরমেশন ইউকে রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, আমার ওয়েবসাইট humainrashid.com/live, ওইখানে গেলে আপনি ফর্মটা ফিল আপ করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন ইউকে, ওইখান থেকে যতগুলা ফর্ম আসবে ইউকে সবগুলা কাউন্সেলিং ইনশাল্লাহ আশিকের হাত দিয়েই হবে। সো ও আশা করি খুব সুন্দর করে আপনাদেরকে কাউন্সেলিং করবে, আপনাদেরকে হেল্প করবে। যে এমন না যে এটা বিজনেস, আপনি আসবেন আপনাকে কনভার্ট হইতে হবে, নেভার। আপনি ইনফরমেশনের জন্য আসেন, জানার জন্য আসেন। ওকে, সো এটা ফার্স্ট এ গেল আশিক। সো পরের যেটা বিষয় হলো, আমরা অলরেডি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলছি, ইউনিভার্সিটি আমাদের সিলেক্ট করা শেষ, এখন ভিসা। এখন ভিসার জন্য একটা স্টুডেন্টের কি কি করতে হয়, এই জিনিসটা যদি আমাকে তুই বলতি বিস্তারিত, যে কি কি স্টেপ একটা স্টুডেন্টের পার করতে হয়। ওকে, ঠিক আছে। তো যখন একটা স্টুডেন্ট আমাদের কনসালটেশনে আসে, ভিসা একদম, আমি তোকে দোস্ত একটু ক্লিয়ার করি এবং সবাইকে ক্লিয়ার করি, ভিসার স্টেজটা একদম লাস্টে। হ্যাঁ, ভিসার স্টেজ একদম লাস্টে থাকে, এর মধ্যে কিন্তু অনেক স্টেজ যেগুলো মিসিং। আমি মনে করি যে অডিয়েন্স যারা আছে তাদেরকে মিসিং একদম করা যাবে না, কারণ ইউনিভার্সিটি সিলেকশন সরাসরি ভিসা, মাঝখানে কিন্তু বেশ কয়েকটা স্টেপ আছে যেগুলো ইজি ওয়েতে আমি বলে দিব। হ্যাঁ, সেটা ইজি হবে আমার মনে হয়, কারণ ভিসা তো না, আমি দেখা আমি যাচ্ছে। আমি তো আমি তো বেসিক্যালি জানি না, সেভাবে আমি তোকে আচ্ছা, বলছি ঠিক যে আছে। আমি আমি এই জন্য আমি ওকে, আমি মনে করি যে একটা স্টুডেন্ট অ্যাডমিশন পাইলো, অফার লেটার পাইলো, I-20 পাইলো, সে ভিসার জন্য দাঁড়িয়ে গেল সেম। সো কান্ট্রি আচ্ছা, ভেদে ঠিক আছে। পরিবর্তন করতে পারে। হুম, হুম, ইউ আর হুম। এক্সপার্ট, তুমি এখানে শেয়ার করো, আমি ওকে, শুনি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু ইউনিভার্সিটি সিলেকশন যেটা আমরা শুরু করছি, যেমন ইউকে তে মোটামুটি যদি এভাবে দেখা যায় 11টা স্টেজ থাকে। ঠিক আছে, 11টা স্টেজ থাকে। প্রথমটাই হচ্ছে দোস্ত তুই যেটা বলছিস, ইউনিভার্সিটি সিলেকশন, যেটা হোক আমি সেটা বলেছি। এরপর শর্ট ভাবে আমি খুব ভালোভাবে বলে দিই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনের পর তার ইউনিভার্সিটি সে সিলেকশন করতে পারে। লাইক ধর ইউনিভার্সিটি অফ উইনচেস্টারের জন্য সে আসলো, সিলেকশন করে ফেলছে, বললো ভাই আমি যেতে চাচ্ছি, বাট তারপর নেক্সট স্টেপ থাকে কিন্তু তার সে এলিজিবল কি না। সো দেখা যাচ্ছে উইনচেস্টারের জন্য যেটা সিলেকশন থাকে, লাইক মাস্টার্স এর জন্য যেতে চাইলে ব্যাচেলারে তার 3 লাগবেই। বাট আমরা কি জানি, ইউকে তে এলিজিবল হওয়ার জন্য কিন্তু 2.75 লাগে, 60% বা 50% মার্কস এরকম লাগে। হ্যাঁ, বাট তখন বলতেই পারে যে ভাইয়া আমার তো 2.75 এর উপর আছে, তাও কেন উইনচেস্টারের জন্য আমাকে আপনি এলিজিবল করতেছেন না বা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন না, আপনি অন্য কেন ইউনিভার্সিটি আমাকে সাজেস্ট করতেছেন। তো এইগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ,
প্রত্যেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট জানা ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। দেখা যাচ্ছে ওদের হোম স্টুডেন্টের জন্য ডিফারেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ডিফারেন্ট। তো ইউনিভার্সিটি সিলেকশনের পর আমাদের কাছে আসার পর আমরা যে কাজটা করি দোস্ত, সেটা হচ্ছে ওর প্রোফাইলটা আমরা চেক করে নিই, তার এলিজিবল আছে কিনা, ইংলিশ প্রফিসিয়েন্সিটা আছে কিনা, ঠিক আছে, সব ডকুমেন্টস অ্যাভেলেবেল কিনা, আমরা ডকুমেন্ট চেক লিস্টটা তাদেরকে দিয়ে দিই। লাইক দেখা যাচ্ছে আপডেটেড সিভি লাগে, তো ব্যাচেলার সার্টিফিকেট লাগে, ট্রান্সক্রিপ্ট লাগে, এরপর দেখা যাচ্ছে এলওআর লাগে, 2টা এলওআর লাগে, ইউনিভার্সিটি থেকে নিতে হয় 2টা রেসপেক্টিভ টিচারের, লাইক আমাদের সাথে যাদের সম্পর্ক ভালো 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 একটু বলবে সেসব টিচারের। তারপর দেখা যাচ্ছে যে একাডেমিক এলওয়ারের পর জব এলওয়ারটা লাগে, লাইক এটা হচ্ছে কত 2025 2023-এ কেউ ব্যাচেলার কমপ্লিট করলো, 2 বছর কিছুই করে নাই, আমাদের কাছে আসলো, বললো ভাইয়া কিছুই করে নাই, বাইরে যাওয়ার জন্য তো প্রসেসিং করতেছি, তো আমি তো এখন, আপনি বলেন আমি যেতে চাচ্ছি। তো আমাদের প্রথমেই যেটা কথা থাকে যে ভাইয়া আপনি 2 বছরটা কি করলেন। আর ইউকে এমন একটা জায়গা, এই যে 2 বছর এই স্টুডেন্টটা করলো না স্টাডিকে পাসে, এটার জন্য অথেন্টিক কারণ বা ভ্যালিড কারণ চাইবে, যে আপনি 2023 থেকে 25 পর্যন্ত কি করলেন। তো এই কারণে ওই স্টুডেন্টকে আমরা আবার বলি যে ভাইয়া এলোয়ারটা লাগবে, জব এলোয়ারটা, আপনি কোন কোম্পানিতে ছিলেন, আপনার বাবার নিজের কোনো বিজনেস, ফ্যামিলি বিজনেস আছে কিনা, সেটার অথেন্টিক এলোয়ার গুলো লাগে। এই ডকুমেন্টেশনের পর যেটা আসে দোস্ত, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা করে দিই। আমাদের অ্যাডমিশন টিম আছে, তারা অ্যাপ্লিকেশনটা করে দেয়। বিভিন্ন ইউনিভার্সিটি অফার লেটার আসতে বিভিন্ন ধরনের লাগে। আর ইউকে তে যে বিষয়টা, তুই ইউএস এর বিষয় জানবি, I-20 বিষয়গুলা, আর ইউকে তে একদম ডিফারেন্ট, এখানে ক্যাশ আসে। ক্যাশ তো আসে, তার আগে অফার লেটার আসে, আর অফার লেটার 2 রকম হয়, একটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, আর একটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটারটা কেন আসে, লাইক দেখ তোর ইংলিশ প্রফিসিয়েন্সিটা নাই, তো সব ডকুমেন্ট রেডি, একটা স্টুডেন্ট আইএলস দিচ্ছে, বাট বলতেছে যে ভাইয়া আমার তো আইএলস এখনো দেওয়া হয়নি, বা দিচ্ছি, রেজাল্ট তো আসবে 11 দিন থেকে 12 দিন লাগে, তো আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, আমার তো সেপ্টেম্বর ইনটেকের সময় নেই, তাহলে আমি কি করব। তো আমরা বলি ভাইয়া উইথাউট আইএলস আপনাকে আমরা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, কন্ডিশনাল লেটারটা আসবে, কন্ডিশনে লেখা থাকবে যে হুমায়ুন রশিদের এই ইংলিশ প্রফিসিয়েন্সিটা নাই। তখন কি হলো, আমরা হয়তো এর মধ্যে 12-13 দিনের মধ্যে রেজাল্টটাও চলে আসলো, আমরা তখন সাবমিটেড করে দিলাম, দিলে কন্ডিশনটা ফুলফিল একদম হয়ে গেল, আনকন্ডিশনাল লেটারটা চলে আসলো। আনকন্ডিশনাল লেটার পর যেটা হবে সেটা হচ্ছে পিসিআই ইন্টারভিউ, তাকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আমরা কমপ্লেক্স টিম থাকে, তারা পিসিআই ইন্টারভিউ প্রিপারেশন হয়, যেখানে আমরা প্রিপারেশন করাই 7 থেকে 8টা কোশ্চেন রেগুলারই আসে, যেগুলা তাই হোয়াই ইউ চোজ দিস কান্ট্রি, হোয়াই ইউ চোজ দিস কোর্স, তারপর ইউনিভার্সিটি সম্পর্কে ভালো ভালো, যে কেন আপনি যেতে চাচ্ছেন, কেন এই সাবজেক্টটাই, সবকিছু পিসিআই ইন্টারভিউতে ডিসকাশন হয়। আর ইউকে তে তো বললামই, এর আগেও বলছি যে পিসিআই বা এম্বাসি টেস্ট এগুলা লাগে না, শুধু পিসিআই ইন্টারভিউ লাগে, প্রিভিয়াস ইন্টারভিউ গুলা বিভিন্ন কিছু দেখায়। এরপর যেটা আসলো সেটা হচ্ছে পিসিআই ইন্টারভিউ, বা যদি দেখা যাচ্ছে স্টুডেন্ট গুলা পাশ করলো, তখন কি করে আমরা করি, টিউশন ফি গুলো আগে অনেক, এখানে যেহেতু আমাদের একদমই এই ডিসকাশনটা অথেন্টিক হচ্ছে, সো এখানে বলি অনেক এজেন্সি করে কি জানিস, হচ্ছে পিসিআই ইন্টারভিউ আগে টিউশন ফিটা নিয়ে নেয়, যে আপনি পিসিআই ইন্টারভিউর আগে টিউশন ফিটা দিয়ে যান, সেটা 50% টিউশন ফি হচ্ছে। ইউডব্লিউপিএসডি তে 100% ওরা ডিপোজিটটা নেয় টিউশন ফিটা, লাইক 13,985। আবার ইউকের অধিকাংশ দেখা যাচ্ছে ইউনিভার্সিটি গুলো 50% টিউশন ফি, কোনগুলা দেখা যাচ্ছে যে 5,000 4,000 ডিপোজিট, এভাবে। তো ওরা কি করে, আগে পিসিআই ইন্টারভিউ আগেই নিয়ে নেয়। এখন ধর একটা স্টুডেন্ট 5,000 বা ধর যে 7,000 পাউন্ড পে করে দিল, পিসিআই ইন্টারভিউতে গিয়ে ফেল করলো, এনিথিং ক্যান হ্যাপেন, সবকিছু হইতে পারে। তোর বেসিক অনেক ভালো, সবকিছু ভালো, রেজাল্ট ভালো, একটা স্টুডেন্ট পিসিআই ইন্টারভিউতে আসার পর নার্ভাস হয়ে যেতে পারে, স্পিকিংটা খারাপ হতে পারে, ইংলিশ প্রফিসিয়েন্সিটা খারাপ হতে পারে। তো অনেক এজেন্সি আমার কাছে, অনেক ফাইল আসছে, প্রথম কথা হয় ভাইয়া আহ কখন টাকা দিতে হবে, আফটার ভিসা না বিফোর ভিসা, বা কিভাবে টাকা দিতে হবে, এগুলা। তো আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা পিসিআই ইন্টারভিউর আগে কখনোই টাকা দিবেন না, টাকা দেওয়ার কোনো দরকারই নাই, কারণ সেটা অবশ্যই রিফান্ডেবল, বাট সেটার জন্য যে হ্যাসেলটা নিতে হবে সেটা অনেক। তো আপনারা ইন্টারভিউর আগে কখনোই টাকা দিবেন না, পিসিআই ইন্টারভিউটা দিবেন, পাস করে গেলে তখন আপনারা টিউশন ফিটা দেন, বা যে লিভিং কস্টের জন্য ব্যাংক ম্যাচুরিটিটা দেখাতে হয়। ইউকে তে 28 ডেজের একটা ব্যাংক ম্যাচুরিটি দেখাতে হয়, যেখানে ব্যাংকে বোঝাইতে হয়, লাইক আমরা সর্বনিম্ন ইউনিভার্সিটি 35 লাখের মতো রাখতে বলি, যে ব্যাংক সাপোর্টটা প্রত্যেকটা এজেন্সি দিয়ে থাকে, মোটামুটি এজেন্সিরা দেয়। তো আমরা ওখানে বলি 35 লাখ আপনারা রাখবেন। তো ওইটা 28 ডেজ তোকে দেখাতে হবে, ঠিক আছে। 28 ডেজ যখন দেখাবি, ম্যাচুরিটি হয়ে যাবে ব্যাংক, তখন ওরা ভাবে যে এই স্টুডেন্টের ব্যাংকে যেমন
35 লাখস এর মতো টাকা 28 ডেজ রাখতেছে, সো সে এলিজিবল। আমাদের ইউকেতে এসে খুব ভালোভাবে সে আসলে লিভিং কস্ট, টিউশন ফি এনরোল করে ক্লাস করতে পারবে। তো এরপর টিউশন ফি দেওয়ার পর ক্যাশ ইন্টারভিউ করা হয়, যেখানে ক্যাশ ইন্টারভিউ এর সময় অবভিয়াসলি তোর এই তো টিউশন ফিটা দেখলি, ইনসলভেন্সি গুলা লাগবে, ঠিক আছে, তারপর পাসপোর্ট গুলা লাগে, তারপরে কন্ডিশনাল লেটার গুলা লাগবে, বা আনকন্ডিশনাল লেটারটা লাগে। লাইক আনকন্ডিশনাল লেটারটাই তুই ক্যাশ ইন্টারভিউর জন্য দেখাইতেছিস না তাদেরকে, তাহলে তারা ক্যাশ দিবে না, সিম্পল বিষয়। তারপর ক্যাশ ইন্টারভিউ এর পর আমাদের পুরা ভিসা প্রসেসের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হয়, যে আমার আনকন্ডিশনাল লেটার আসছে, আমার ব্যাংক প্রিপেয়ার হয়ে গেছে, আমি টিউশন ফি 50% ডিপোজিট দিয়ে দিছি, আমার হচ্ছে পিসিআই ইন্টারভিউ আমি ক্লিয়ার করছি, আমার ক্যাশও চলে আসছে, এবার আমাকে ভিসা দেন। এবার ভিসার জন্য তখন অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই মাঝখানে পুরা স্টেজ ছিল, যেগুলো একটা স্টুডেন্টকে মোটামুটি পার করতে হয়, যেগুলোর জন্য আমরা কনসালটেন্ট আছি বা বিভিন্ন কাউন্সিলর গুলা আরো অনেক ধরনের আছে, তারা এই জিনিসগুলা দেখে। তো এই ছিল পুরা একদম ভিসা প্রসেসটা, বা একদম ইউনিভার্সিটি সিলেকশন থেকে ভিসা প্রসেসটা। খুব সহজ ভাবে বললাম, অ্যাকচুয়ালি এরকমই সহজ হয়। মানে যখন একটা স্টুডেন্ট কনসালটেশনের জন্য যায় কোনো কনসালটেন্সিতে, ওকে হ্যাসেল নিতে হয় না। ফাইলগুলো শেয়ার করলো, ব্যাংকটা প্রিপেয়ার করলো, শুধু বাসায় বসে থাকলে হয়। আমার এমন স্টুডেন্ট আছে যারা চিটাগং এর ছিল, কিছু সিলেটের কিছু ছিল, ওদের সাথে আমার দেখাই হয়েছে ব্যাংক, মানে যখন প্রিপেয়ার করবে ঢাকাতে এসছে তখন। এর আগে কোনো দেখা হয়নি ওদের সাথে আমার। ওদের ডকুমেন্টস নেওয়া, ওদের সাথে অনলাইনে কথাবার্তা বলা, ওদের অফার লেটার নিয়ে এসে দেওয়া, পিসিআই ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নেওয়ানো, সবকিছুর পর ওরা দেখা করতে এসছে। মানে এই পরিমাণ এই সেক্টরটা পুরোপুরি থাকে, কারণ ঢাকা থেকে দেখা যাচ্ছে সামান্য কনসালটেশন নিতে চিটাগাং থেকে আসবে না, সিলেট থেকে আসবে না। সো অনলাইন থ্রু এভাবেই দেখা যাচ্ছে অনেক সময় কনসালটেশন হয়, ফোনে হয়। লাইক দ্যাট কাইন্ড অফ চ্যানেল যেটা তোর আছে, কনসালটেশন ফ্রিতে হয়ে গেল, একটা ভিডিও অন করলো, ওয়াইফাই অন করলো, কনসালটেশন কিন্তু হয়ে যাচ্ছে। সো এইভাবেই পুরো প্রসেসটা হয়। সো এটাই ছিল মোটামুটি ইউনিভার্সিটি সিলেকশন থেকে ভিসা বলল। বুঝতে পারছি, কিন্তু এখানে একটা মজার একটা অ্যানাউন্সমেন্ট আমি করতে চাইতেছি। সো আমরা চেষ্টা করতেছি একটা জিনিস, যে জিনিসটা এই স্টুডেন্টদের জন্য যাতে অনেক সহজ হয়, যারা বিশেষ করে বিদেশে যেতে চাচ্ছে। আমরা এমন কিছু একটা করতে যাচ্ছি বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশে না, আমরা হয়তো বিশ্বের অনেকগুলো কান্ট্রির সাথেই কোলাব করব এই জিনিসটা নিয়ে। সেটা হলো একটা স্টুডেন্ট সে যেখানেই থাকুক না কেন, সে টাঙ্গাইল থাকুক, সে ঠাকুরগাঁও থাকুক, সে পঞ্চগড় থাকুক, আর কক্সবাজার থাকুক, সে তার ঘরের মধ্যে বসে থেকে সার্ভিস নিতে পারবে উইদাউট এনি কাইন্ডস অফ হ্যাসেল। বিকজ আমি আমার ইউএসএ প্রসেস থেকে একটা জিনিস শিখছি, কারণ আমার আমার প্রসেসটা হয়েছে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ইন্ডিয়ার গুজরাট থেকে। আমি তাদেরকে ফেস টু ফেস দেখিই নাই, যে আমার যে কাউন্সিলর ছিল, আমার যে সিআরই ছিল, আমি তাদেরকে কখনো ফেস টু ফেস দেখিই নাই, কথা বলারও প্রয়োজন নেই। জাস্ট আমি হোয়াটসঅ্যাপ ইউজ করে আমার ভিসাটা হয়েছে। সো ওইখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে হ্যাঁ, এমন কিছু একটা করা সম্ভব, এবং ইনশাআল্লাহ উইল ডু সামথিং ফর আওয়ার আপকামিং স্টুডেন্টস, মানে দেশের জন্য, বিজনেসের জন্য না। সো এটা একটা ইনশাআল্লাহ। অ্যানাউন্সমেন্ট ছিল। আর পরের যে বিষয়টা, সেটা হলো আমরা এখন লাইভ একটা কাউন্সিলিং এ যাব। লাইভ কাউন্সিলিং বলতে আমি আমার সাইট থেকে আমি একটা কেস তোকে শেয়ার করব। এই কেসটা তুই নিজের থেকে অ্যানালাইসিস করবি, করে ওর জন্য লন্ডনে, মানে ইউকে তে কোন ইউনিভার্সিটিতে পারফেক্ট হবে, আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করবো তোকে, যে এই স্টুডেন্টের রেজাল্ট এইটা, এই স্টুডেন্টের ফান্ডিংটা এমন আছে, এই স্টুডেন্টের বাজেট এমন, এই স্টুডেন্টের ইংলিশ প্রফিসিয়েন্সির এইটা আছে, এখন যা যেতে পারবে কি পারবে না, বা যাওয়ার জন্য কি কি জিনিস লাগবে। ওকে, ওকে। তো সাপোজ অ্যাজ স্টুডেন্টের রোলটা আমি প্লে করতেছি। আমার হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমার এসএসসির স্কোর ছিল হলো জিপিএ 5, আমার এইচএসসি এর স্কোর ছিল 3.75। ওকে, আমার অনার্স করছি হলো আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, হিস্ট্রি ডিপার্টমেন্ট। আমার সিজিপিএ ছিল হলো 3.31 ব্যাচেলরে। ওকে। এন্ড আমার মাস্টার্স এর রেজাল্ট ছিল হলো 3.18। আমার ওকে। কোনো আমার কোনো এমওআই নাই, কারণ আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, মানে ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো কিছুই নাই। আর বাজেট বলতে আমার বাজেটের কোনো লিমিটেশন নাই, কিন্তু আই নিড এ গুড ইউনিভার্সিটি। লোকেশনটা আমার ভালো হইতে হবে, যাতে করে আমি পার্ট টাইম জব করে নিজেকে কিছুটা সাপোর্ট দিতে পারি। তো ওকে। এইটার জন্য আসলে কোনটা বেস্ট হবে, এবং কোন ওয়েতে হাঁটলে আমার ভিসাটা 100% হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, ঠিক আছে।
তাহলে যেটা হচ্ছে যে প্রোফাইলটা তুই শেয়ার করলি সেই স্টুডেন্টের দেখা যাচ্ছে অনার্সে 3.31, মাস্টার্সে 3.18, ঠিক আছে? তো ভালো একটা কিন্তু স্কোর এটা, মানে সেই ইউকের জন্য এলিজিবল। 2.75 এর উপরে থাকলে সেই ইউকের জন্য এলিজিবল। এর নিচেও হয়, কয়েকটা ইউনিভার্সিটি আছে, মানে অনেকের ধারণা যে আমার রেজাল্ট তো খুব খারাপ, 2.50, ভাইয়া 2.75 মানে তো, আমি অনেক কাউন্সিলর আমাকে বলছে বা অনেক ওয়েবসাইটে আমি দেখছি 2.75 এর নিচে হলে হয় না, বাট এমন ইউনিভার্সিটি ইউকে তে আছে 2.50 উপরে হলেও হবে। লাইক এমন একটা ইউনিভার্সিটির নাম হচ্ছে সিসিইউ, ক্যান্টারবারি চার্চ, যেটা যারা 2.50 নিয়ে নেয়, যেখানে তোর আইএলটিএস লাগবে, ঠিক আছে? আইএলটিএস লাগে 6 লোয়ার ব্যান্ড 5.5। এর এর মতো আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে রেভেন্সবোর্ন, যেখানে 2.50 উপরে হয়। তারপর 2.6 দিয়েও আবার আছে একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে অ্যাস্টন, ঠিক আছে? কিন্তু সেখানে আবার লাগে কি, এইচএসসি তে ইংলিশে এ লাগে। তো এরকম অনেক থট আছে। সো এই স্টুডেন্টের প্রোফাইলটা অনেক ভালো, দেখা যাচ্ছে সে এলিজিবল, খুব ভালোভাবে এলিজিবল আর রাজশাহী ইউনিভার্সিটি থেকে। সো রাজশাহী ইউনিভার্সিটি তো দেখা যাচ্ছে ল এর জন্য বেস্ট, কারণ ল এর জন্য আমি সাউথ এশিয়ার মধ্যে জানি ওরা 100 জন জজের মধ্যে দেখা যাচ্ছে 25, 31 এরকমই হয়, আর ফার্স্ট তো প্রত্যেকবার হচ্ছে, ঠিক আছে? এবার আর আমাদের ফ্রেন্ডই হয়েছে। এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে রিসেন্ট নিউজ বলি, এই যে যেটা বললে, আমাদের একটা ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড ব্যাচমেট কিন্তু মানে এই যে জজের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এবং আমি তারে পার্সোনালি অনেক চিনি। আমার যেগুলা ফ্রেন্ডস আছে ইউনিভার্সিটিতে, একসাথে চাটা খাওয়া, আড্ডা দেওয়া, হ্যাঁ, মানে আচ্ছা, লাইফ কিছু জানি আমরা। এটা অনেক মজার একটা ফ্যাক্ট আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যদি আমি এই স্টুডেন্টটা দেখি, তাহলে আর একটা তোকে কোশ্চেন করবো, সেটা হচ্ছে এর ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস আছে কিনা। আইএলস নাই, আমি ফার্স্টে বলছি যে আইএলস এমওআই কোনো কিছু নাই, ওকে, ডুয়েলিঙ্গো ঠিক কিচ্ছু আছে। নেই। তাহলে আমি প্রথমেই তাকে এই জায়গাতে আমি বলবো যে তার ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগবে। হ্যাঁ, অনেকে ধারণা যে আরে আমি তো ইংলিশ পারি, আমরা তো কথা বলি, ইংলিশ মুভি দেখি, সবকিছু করি, তাহলে কি, মানে অনেক স্টুডেন্ট আমার কাছে আসে বলে যে ভাইয়া আমার তো ইংলিশ প্রফিসিয়েন্সি নাই, বাট আমি তো ইংলিশ বুঝি, প্রফেসররা যে লেকচার লেকচার দিবে সেটা আমি বুঝতে পারবো। বাট বিষয়টা এমন না। ইংলিশ জানা আর ইংলিশ সার্টিফিকেট থাকা দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, আমরাও জানি, লাইক হচ্ছে জ্বর হলে নাপা খাইতে হবে, বাংলাদেশের একটা ট্রেন্ড, বাট অ্যাকচুয়ালি এইটার সার্টিফিকেশন তো দরকার, তাই না? যে একজন ডাক্তারই সেটা সাজেস্ট করতে পারবে, আমরাও করতে পারবো। সো সেম কাহিনীটা হয় যে ইংলিশ প্রফিসিয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট, যেগুলো লাগবেই তার জন্য। তাকে বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম ভাবা দরকার যে আমি কমিউনিকেশন কিভাবে করবো। লাইক বাইরে পড়তে গেছি, গেলাম কোনোভাবে, লাইক গেলাম এমওয়াই দিয়ে গেলাম, রাজশাহী ইউনিভার্সিটি এমওয়াই হলো না, যেহেতু বাংলা মিডিয়ামে ছিল তারা, ঠিক আছে? বাংলা সাবজেক্ট, ইংলিশ হলে ডিফারেন্ট বিষয়। সে গেল, যাওয়ার পর দেখতেছে লেকচারই বুঝতেছে না, হোয়াই ইজ দেয়ার ইংলিশ তো আরো ডিফারেন্ট অ্যাকসেন্ট গুলো, হ্যাঁ। সো সেগুলো হচ্ছে না। তারপর তাদের থিসিস দিল বা কোনো কিছু পেপার দিল যেগুলো হার্ড অনেক হয়, সেগুলো তারা করতে পারতেছে না, কি হলো? ইভেন এই রিলেটেড একটা আসছে যে মোটামুটি ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলার উপর এখন টেস্ট নেওয়া হচ্ছে, একটা কনফিডেন্ট টেস্ট নামে। তারা এমওআই দিয়ে এত পরিমাণ যাচ্ছে এবং তাদের একাডেমিক রেজাল্ট এত পরিমাণ খারাপ যে ইউনিভার্সিটি অফ সাপোক, ইউডব্লিউটিএসডি থেকে তাদেরকে কনফিডেন্ট টেস্ট নেওয়া হচ্ছে, যে আপনাদের এমওআই ছাড়েন, আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়েন, আগে আপনার কনফিডেন্ট টেস্ট দেন, তারপর আপনারা আসেন, ঠিক আছে? তো সেম এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াও তাকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো, যেটা আমি আগেও বললাম যে কন্ডিশনাল লেটার আসবে যে এই স্টুডেন্টের ইংলিশ প্রফিসিয়েন্সি নাই, কিন্তু তার ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগবে। সে যদি দেখা যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ছে, ইংলিশ প্রফিসিয়েন্সি দিল, তাকে আমি বলবো আপনি 6 আইএলটিএস লোয়ার ব্যান্ড 5.5। বা আরেকটা হুমায়ুন, যেটা আমি তোকে শেয়ার করি, যেটা আমাদের অনেক মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং, ইংলিশ প্রফিসিয়েন্সি মানে তারা আইএলটিএস জানে, তারা জানে যে ইংলিশ প্রফিসিয়েন্সি মানেই হচ্ছে আইএলটিএস। বিষয়টা এমন না। ইংলিশ প্রফিসিয়েন্সির মধ্যে অনেক কিছু থাকে, আইএলটিএস থাকতে পারে, টোফেল থাকতে পারে, ডুওলিঙ্গো থাকতে পারে, ওআইটিসি থাকতে পারে, জিআরই থাকতে পারে, তুই তো জানিসই এগুলো সবকিছু, হ্যাঁ। ইভেন ইন্টারনাল টেস্টও দেওয়া যায়, অনেক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ আলস্টার, ই6, এগুলো ইন্টারনাল টেস্ট দিতে হয়, মানে তোর আইএলটিএস নাই, ডুওলিঙ্গো নাই, টোফেল নাই, কোনো কিছু নাই, তুই হচ্ছে ইন্টারনাল টেস্ট দিয়ে তারপর তুই এসব ইউনিভার্সিটিতে যেতে পারবি, সমস্যা হবে না। ওরা একটা ইন্টারনাল টেস্ট নেয়, তো তোমার সার্টিফিকেট নাই বাবা, ঠিক আছে, বাট তুমি ইন্টারনাল টেস্ট দাও। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি যে ঠিকঠাক আছে সবকিছু ইংলিশে, তাহলে তুমি এলিজিবল। তবে ইন্টারনাল টেস্ট দেওয়ার আবার একটা মজার কাহিনী হচ্ছে, তোর কন্ডিশনাল অফার লেটার লাগবে বা আনকন্ডিশনাল অফার লেটার লাগবে, এগুলো লাগে। তো তোমার অফার লেটার আসছে,
তোমার সব কাগজ ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি ইন্টারনাল টেস্ট দাও। তো এই জিনিসগুলো আমাদের অনেকের ভুল হয়। অনেকে বলে যে ইংলিশ প্রফিসিয়েন্সি মানে শুধু আইএলসি, এটা একদম ভুল। সো ওই স্টুডেন্ট ইংলিশ আইএলস দিলে দিল, না হলে ওআইটিসি যদি দেয় সে দিল, ডুওলিঙ্গো দিলে দিল, পিটি দিলে দিল, কোনো সমস্যাই নাই। সে তার হচ্ছে রেজাল্ট ভালো আছে, সে এলিজেবল, সো সে ইংলিশ প্রফিসিয়েন্সিটা দিবে। আর ডকুমেন্টস গুলা যেসব রাখতে হবে, হুমায়ুন এর আগেও আমি বলছি যে সে ব্যাচেলার সবগুলো লাগবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সে যদি মাস্টার্স এ যেতে চাচ্ছে, তার এসএসসি এইচএসসি এগুলো ডকুমেন্টস এর দরকার নেই। মানে সবসময় যেই যেই প্রোগ্রামে আমরা যাব, লাস্ট দেখা যাচ্ছে লাস্ট যে ব্যাচেলার বা মাস্টার্স এ যাচ্ছে, ব্যাচেলার্স নিল, ব্যাচেলার্স এ যাচ্ছে এসএসসি আর এইচএসসি নিল, এই ডকুমেন্টস গুলাই লাগে। সে মাস্টার্স এ যেতে চাইলে তার এসএসসি আর এইচএসসি দিতে হবে এমন কোনো বিষয় নেই। সে ব্যাচেলার্স এর সে ডকুমেন্টস গুলা যদি আমাদেরকে প্রোভাইড করে তাহলেই হবে। এরকম 10টা চেক লিস্ট থাকে। একটা স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে, সেগুলো আমাদের কমিউনিকেশন এক্সিকিউটিভ থাকে, তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে চেক লিস্টটা দিয়ে দেয়, কিংবা আমাদের সে কনসালটেশন আসলে আমরা ফর্মটা দিয়ে দিই, ভাইয়া যে এইসব এইসব ডকুমেন্ট আপনার লাগবে। তো এই স্টুডেন্টের জন্য আমি বলবো যে ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমাকে দিবে। আর যেহেতু বাজেটের তার সমস্যা নেই, সো এখানে হয় কি, পছন্দের কিছু ইউনিভার্সিটি কাউন্সিলরদেরও থাকে। আমি নিজে দেশ থেকে মাস্টার্স করছি, বাট আমার ইচ্ছা আছে ইউকে তে আমি উইনচেস্টারে যাব, এটা আমার শখ। মানে ওরা উইনচেস্টার নিয়ে যদি আমি হুমায়ুন কোনো ইউনিভার্সিটি দিই তাহলে দিব। ওরা হচ্ছে 80% লোকাল স্টুডেন্ট, লাইক ওরা হচ্ছে বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলো মাত্র 20%। কেন? ওদের এখানে ইলিজিবল হওয়ার জন্যই 3 লাগতেছে, আর ব্যাচেলার্স এ মোটামুটি যারা 3 নেয় মোটামুটি ভালো স্টুডেন্ট, রাইট? তো এইভাবে ওই দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলা কম ওখানে, ওরা হচ্ছে লোকাল স্টুডেন্ট গুলাই বেশি। আর যখন কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে যে লোকাল স্টুডেন্টের সাথে থাকে না, অনেক কিছু শেখে। আমার একটা স্টুডেন্ট এরকম ছিল, ও ওখানে যাওয়ার পর জাপানের একটা ছেলের সাথে অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ইভেন ওর বাবা, মানে ওই জাপানিজ যে স্টুডেন্টটা, ওর বাবা হচ্ছে ওখানে খুব ভালো পজিশনে ছিল, ওদের বাসায় যাওয়া আসা সবকিছু। ইভেন আমার ওই স্টুডেন্টকে জবও নিয়ে দিছে ওর বাবা, সাজেস্টেড করে। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা কি হয়, আমরা আরো অনেক ইউনিভার্সিটি আছে এতে, যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের এনইউসি, ব্র্যাক এসবের মতোই, মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি ভরা। বাট কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা দেখা যাচ্ছে খুবই ভালো। বাইরের স্টুডেন্টের সাথে থাকলে অনেক কালচার জানা যায়, তাদের থট প্রসেস জানা যায়। মানে এরকম একটা কথা থাকে না, 5টা দেখা যাচ্ছে ভালো লেবুর মধ্যে একটা খারাপ লেবু দিয়ে দিলে কিন্তু 5টাই পচে যাবে। বাট দেখা যাচ্ছে 5টা ফ্রেন্ডের, ভালো ফ্রেন্ডের মধ্যে একটা যদি খারাপ ফ্রেন্ডও থাকে, ও 6 নম্বর ভালো ফ্রেন্ড হতে বাধ্য হবে। তো আমি মনে করি যে এই ইউনিভার্সিটিটা অনেকটাই এরকম, যে তাদের সাথে মিশলে, যাওয়া আসা করলে। তো আমি যদি তোর এই রাজশাহী ইউনিভার্সিটি এই স্টুডেন্টকে আমি সাজেস্টেড করি, তাহলে যেহেতু তার কোনো সমস্যা নেই টাকা পয়সার, তারপরও আমি বাংলাদেশি স্টুডেন্টের রেঞ্জটা এভাবে বলবো যে তারা 13,000 পাউন্ড থেকে 14,000 পাউন্ড এসব ইউনিভার্সিটি গেলে ভালো হবে। ঠিক আছে? যদিও বা তাদের ইচ্ছা থাকতে পারে লাইক গ্রিনউইচ এর মতো, টিসাইড এর মতো, তারপর হচ্ছে কি ব্যাঙ্গরের মতো, যেগুলা 17, 18, 19,000, 21,000 পাউন্ড। এইগুলা ডিফারেন্স হচ্ছে কেন, কোশ্চেন আসে আমার কাছে। ভাইয়া ওয়েবসাইটে দেখলাম গ্রিনউইচের 17,500, বা ব্যাঙ্গরের দেখলাম ভাইয়া 19,000। তো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে কেন? তো হচ্ছে কেন, এগুলো সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? লাইক কিছু দেখা যাচ্ছে যে নার্সিং সাবজেক্ট, মেডিকেল সাবজেক্ট গুলো থাকে, যেগুলোর ভ্যালু আসলে বেশি, ওদের টিউশন ফিটাও বেশি। একই ইউনিভার্সিটি বাট টিউশন ফি গুলো বেশি। তারপর আবার দেখা যাচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটি, যে অ্যাস্টন আছে ওটার আবার কি, যেগুলো ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, এদের আবার ভ্যালু অনেক বেশি, 25,000 পাউন্ড পর্যন্ত যায়, বাট ওদের স্কলারশিপটা একটু বেশি। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন সময় সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী টিউশন ফি গুলা এদিক সেদিক হয়। বাট এইগুলা কখনো কোনো কাউন্সিলর বা এজেন্সি গুলা আপনাদেরকে ঠকাইতে পারবে না, যদি আপনারা স্মার্ট হন। লাইক এই পডকাস্ট বা যেটার মাধ্যমে হোক, আপনারা কোনো কিছু জানলে, জানার পর নিজেরা ওয়েবসাইটে ঢুকে সার্চ দেওয়া যায় যে আমি ডাটা সায়েন্সে যাব, ডাটা সায়েন্স, লাইক লিখলেন যে ইউনিভার্সিটি অফ উইনচেস্টার পিজি, মানে পোস্ট গ্রাজুয়েট ডাটা সায়েন্স টিউশন ফি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সার্চ দেবেন, সাথে সাথে আপনার চলে আসবে। মোটামুটি যদি ওয়েবসাইটে একদম অথেন্টিক ঢুকেন তাহলে চলে আসবে। তো এই স্টুডেন্টকে আমি সাজেস্ট করবো হুমায়ুন যে উইনচেস্টারে যাক, কারণ ব্যাচেলারের জন্য তাদের 17,450। বাট মজার বিষয় দোস্ত, ওরা 4K হচ্ছে স্কলারশিপ পাবে এখানে। ঠিক আছে? 4,000 টাকা স্কলারশিপ পাচ্ছে। এরপর আবার মজার বিষয় হচ্ছে 45 মিনিট যদি তুই ট্রামে যাস তাহলে তুই ইনসিস্টারে চলে যাবি, নিয়ার লন্ডন। ঠিক আছে? নিয়ার লন্ডন। সো দেখা যাচ্ছে
লন্ডনে তুই জব করলে, লন্ডনে সুন্দরভাবে গেলি, গিয়ে আবার ব্যাক করে চলে আসলি, কম বাজেটের মধ্যে থেকে গেলি, তোর টিউশন ফি ওখানে জমা হলো, সবকিছু জমা হলো। তো এই স্টুডেন্টকে আমি বলবো অবশ্যই এই টাইপের ইউনিভার্সিটি, আরো কিছু ইউনিভার্সিটি থাকে বাংলাদেশি স্টুডেন্টের জন্য, ওকে আমি আলস্টার সাজেস্ট করতে পারবো, এক্সাম ব্লেন্ডার সাজেস্ট করতে পারবো, ইডব্লিউটিএসডি করতে পারবো, ঠিক আছে। এইগুলা মোটামুটি 13,000 থেকে 14,000 পাউন্ডের মধ্যে। আর যদি একটু ভালো চাই তাহলে আমি এখানে গিয়ে অ্যাস্টন সাজেস্ট করতে পারবো, টি সাইট গুলা, পোস্টমাউন্ট আছে, হার্টফোর্ডশায়ার আছে, ঠিক আছে, এই সবগুলো সাজেস্ট করতে পারবো। কিন্তু তার দেখা যাচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি বিভিন্নটা ইউনিভার্সিটির বিভিন্ন রকম লাগে। সবগুলা যে 6 লোয়ার 5.5 দিয়ে হবে এমন না। অনেক ইউনিভার্সিটি আছে আইএলটিএস স্কোর যেখানে লাগে তোর 6.5, লোয়ার 6 বা 5.5। তো আমি ওকে এই ধরনের ইউনিভার্সিটি সাজেস্ট করব। সে আর যদি যায় আমি বলবো, যদিও বা আমাদের ডিরেক্ট ইউনিভার্সিটি উইন সিস্টেম না, বা এখানে কমিশন বেশি কম বেশি কোনো কিছুই না, বাট আমি সাজেস্ট করব যে সে উইন সিস্টারে যাবে এই প্রোফাইলটা নিয়ে, ঠিক আছে। সো তার জন্য এটা ইজি হবে, সবকিছু ইজি হবে। নিয়ার লন্ডন, লন্ডন থেকে কাছে, আর উইনচেস্টার অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো, সেফটি অনেক ভালো, জব অপরচুনিটিটা উইনচেস্টারে অনেক বেশি আছে, ঠিক আছে। আর ক্যাম্পাসটা একদম অথেন্টিক, হ্যারি পটার ফিলটা পাবে সে, মানে একদম ওল্ড ওল্ড, মানে খুবই ভালো। সো এই তো এই স্টুডেন্টকে এভাবে বলবো যে ইংলিশ প্রফেশনটাও রেডি রাখবে, ডকুমেন্টস গুলো সব রেডি রাখবে, এরপর তার ব্যাংক ম্যাচুরিটিটা রাখবে, ঠিক আছে। তার লিভিং কস্টের জন্য 35 এর মতো রাখলে হবে, এখানে 40 রাখলেই হয়, সিস্টার একটু টিউশন ফি বেশি তো, মোটামুটি টিউশন ফি সব 40 রাখলেই হয়। আর এটা যেহেতু তাকে শুধুমাত্র 28 ডেজ এর জন্য দেখাতে হচ্ছে, সো অনেকে ভয় পায় যে ভাইয়া 40 লাখ টাকা, এদিকে আবার হচ্ছে 20 লাখ টাকা টিউশন ফি, 60 লক্ষ টাকা কেমনে কি। তো না, বিষয়টা এমন না। লিভিং কস্টটা শুধুমাত্র ইউকে তে দেখে 28 ডেজ এর জন্য। আমরা সাজেস্টেড করি আপনি 3 মান্থ রাখেন। কারণ হুমায়ুন, এখানে 3 মান্থ রাখতে কেন বলি, যখন ওর অ্যাকাউন্টে টাকাটা থেকে যাচ্ছে, ভিসাটা দোস্ত স্মুথিং হয়। ওরা ভাবে যে এর অ্যাকাউন্টে এত টাকা আছে, সো ভিসাটা স্মুথিং। 28 ডেজ এর পর আমি তুলে নিলাম, 1 মাসের কত দিতে হয়, লাখে এখন 1100 সামথিং দিতে হয়, ঠিক আছে। সো 40 লাখে ওরকমই 44,000 বা কত টাকা লাগবে। তো আমি সাজেস্ট করি আপনারা 28 ডেজ রাখবেন না, আপনারা অবশ্যই 3 মাসটা রাখবেন। তাহলে হয় কি, 3 মাস রাখলে ভিসা প্রসেসিংটা স্মুথিং হয়। ওরা ভাবে যে না, এই ছেলের কাছে এত টাকা আছে, বড় লোক। অ্যাকচুয়ালি তো থট এরকম, ওদের থটও এরকম, ওরা এই জিনিসটা রাখতে বলে। তো তারা ওভাবে ব্যাংকটাও সে ভাইয়াটা প্রিপেয়ার করলো, এরপর পিছিয়ে ইন্টারভিউটা ভালোভাবে ক্লিয়ার করলো, তারপর তার ক্যাশের জন্য আবেদন করলাম, ক্যাশটা চলে আসলো, ক্যাশ নেওয়ার পর সে ভিসা অ্যাপ্লিকেশন করলো। এর মাঝখানে কিছু জিনিস থাকে হুমায়ুন, সেটা বলা জরুরি, মিসিং হয়ে গেছে। টিবি টেস্ট, যক্ষা, যেটা যদি নর্মাল খুব একদম ইজি ভাষায় বলি, যক্ষা টেস্টটা থাকে, টিবি টেস্ট থাকে, যেটা হচ্ছে 80, মানে 85 পাউন্ড, হ্যাঁ 85 পাউন্ড যেটা ধরে, ঠিক আছে। সেটা বাংলাদেশের টাকায় কনভার্ট, এখন মনে হয় পাউন্ড 165-166 চলতেছে। সো এটা করলো। এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে। যে স্টুডেন্টরা 1 বছরের জন্য ইউকেতে যাচ্ছে, ওরা হচ্ছে হেলথ কনসিয়াস অনেক। একটা স্টুডেন্ট আসলো, এখানে কোনো অসুস্থ হয়ে গেল বা কিছু হলো, তো ওরা হেলথ ইন্স্যুরেন্সটা করে যেতে বলে, হিস্ট্রি যাকে বলে। তো এটা 776 পাউন্ড আসে। এরপর দেখা যায় যে ভিসা অ্যাপ্লিকেশন, যেটা আগে কম ছিল, ঠিক আছে, 490 পাউন্ড ছিল, এখন 524 করে দিছে ভিসা। আস্তে আস্তে ইউকে সবকিছু বাড়াইতেছে, সবকিছু জীবনযাত্রার মান, টাকা পয়সা সবকিছু, সো ওরা বাড়াই দিছে ওইটা। তো এই জিনিসগুলার মোটামুটি ছোট ছোট ফি গুলা থাকে। আর কি, আর যেটা সেটা বিভিন্ন হতে পারে, 1,20,000 হয়, কখনো 10 হয়, ঠিক আছে। সেটা তুই ভালো জানবি, অনেক দেশ ঘোরাঘুরি হয়ে গেছে তো। সো এইভাবেই টোটালি বিষয়টা আমি বলবো, তোর যে আর ইউ স্টুডেন্টটা, ভাইয়াটা যদি এই স্টেপ গুলো ফলো করে মোটামুটি ইজি ওয়েতে, ইনশাল্লাহ সে ফ্লাই করে চলে যাবে। বুঝতে পারছি। এখানে আমার আর দুইটা কোশ্চেন আছে এই ফাইল নিয়ে, সেটা হলো যদি স্টুডেন্টের স্টাডি গ্যাপ থাকে, যদি বাইরে আগে তুই অলরেডি হুম, মেনশন করছিস যে হুম, হুম, স্টুডেন্টের স্টাডি গ্যাপ থাকলে ওই 2 বছর বা 1 বছর সে কি করছে তার একটা জেনুইন লেটার লাগবে যে সে এই কাজটা করছে। সো এরকম যদি স্টুডেন্টের স্টাডি গ্যাপ থাকে তাহলে কি এই জিনিসটা ম্যান্ডেটরি যে সে কি করছে এটার প্রুফ লাগবেই? 100% ম্যান্ডেটরি। ইভেন ওইটা যদি না দেয়, লাইক হচ্ছে সে 2023-এরই ধরলাম বা 24-এর ধরলাম, 1 বছর গ্যাপ, এটা যদি নাও বলে দোস্ত, তখন কন্ডিশনাল লেটার দিয়ে দিবে তার, ঠিক আছে। সব ডকুমেন্টস রেডি, ইংলিশ প্রফিসিয়েন্সি রেডি, সবকিছু রেডি, ব্যাচেলার সার্টিফিকেট রেডি, ট্রান্সক্রিপ্ট রেডি, এলওআর গুলো রেডি, সব রেডি, বাট দেখবে যে কন্ডিশনাল লেটার চলে আসছে। কেন? সে স্টাডি গ্যাপটা দেয় না, সে 1 বছর কি করছে আমাদের জানতে হবে না? আমাদের স্টুডেন্ট হয়ে সে এনরোল করতে চাচ্ছে প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি, সেটা ইউকের যে কোনো ইউনিভার্সিটি, হ্যাঁ। সো সে কেন দিবে না স্টাডি গ্যাপটা? তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আসার পর ওটাই বলি যে আপনার পাসিং ইয়ার কবে,
ভাইয়া এই সময়টাতে আপনি কি করছেন, অথেন্টিক জিনিসগুলো লাগবে। অনেকে বলে যে ভাইয়া এই জিনিসগুলো তো নাই, বা আমি তো আসলেই কিছু করি নাই। তো তখন দেখা যায় যে মোটামুটি তাদেরকে এলোয়ার গুলা ম্যানেজ করে দেওয়া বা অথেন্টিক বিষয়গুলা সে তার বাবার ফ্যামিলি বিজনেসও করতে পারে। বাট এটা ম্যান্ডেটরি দোস্ত, এটা লাগবে। স্টাডি গ্যাপ থাকলে এই জিনিসগুলো দিতেই হবে। পরে যে কোশ্চেনটা সেটা হলো আইএলটিএস নিয়ে। আমি এই প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে দুইটা কোশ্চেন করব। সেটা হলো আমরা বেসিক্যালি যে আইএলটিএস তো দুই প্রকার। সো আইএলটিএস এর আরেকটা পার্ট আছে সেটা হলো ইউকে ভিআই, যেটা ইউকে এর জন্য স্পেসিফিক। সো কেউ যদি এই জেনারেল আইএলটিএস, ওকে, জেনারেল আইএলটিএস দেয়, আর কেউ যদি ইউকে ভিআই যে আইএলটিএসটা দেয়, তাহলে ইউকে এর জন্য কোন আইএলটিএসটা বেশি প্রায়োরিটি পাবে, নাকি দুটাই সমানুপাতিক? আচ্ছা, ঠিক আছে বলি। দুইটা আইএলস হচ্ছে একে অপরের কাছ থেকে ডিফারেন্স, আবার ডিফারেন্স না, বলে না যে একটা এই টাইপের না, সকল খারই খারক, এই টাইপের আমরা পড়ছি না, যেটা সায়েন্সে থাকতে। তো এরকম বিষয়গুলা ইংলিশ প্রফিসিয়েন্সি দুইটাই। বাট ইউকে ভিআইটা হয় কি, ইউকে ভিআই আইএলস থেকে একটু টাফ হয়। আর এটা বেশি, যেহেতু ইউকে এর জন্য স্পেসিফাই, একদম ইউকে গভর্নমেন্টই এটা নেয় ইউকে ভিআইটা। সো এটা বেশি অথেন্টিক। লাইক দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট ইউকে ভিআই দিল, ইউকে ভিআই রিলেটেড সবগুলা ইউনিভার্সিটিতে খুব স্মুথলি ভাবে হয়। তারা জানে যে ইরে এ শুধুমাত্র ইউকে এর জন্য প্রিপেয়ার করছে, মানে আমাদের স্টুডেন্ট, সে দিছে আমাদের স্টুডেন্ট, এরকম একটা থট থাকে। আর এমনি একাডেমিক আইএলটিএসটা সেটা তো জানিস ইউনিভার্সাল, সব কান্ট্রির জন্য মোটামুটি হয়। সো এই ডিফারেন্স, বেশি ডিফারেন্স আমি বলবো না ইউকেভিআই আর হচ্ছে একাডেমিক আইএলটিএস আর ইউকেভিআই আইএলটিএস এর জন্য। ঠিক আছে, তারপর আবার কিছু হয় যেমন ওই তো ফাউন্ডেশন কোর্স গুলা, যেহেতু জানি আমরা মিস্টিং করছি, লাইক ব্যাচেলার জানলাম, মাস্টার জানলাম, ফাউন্ডেশন কোর্সই কিন্তু থাকে। যখন দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট সরাসরি ব্যাচেলার এলিজিবল হচ্ছে না, তখন আমরা ফাউন্ডেশন দিচ্ছি। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে ইউকেভিআই গুলো একটু কাজে দিবে, তারপর প্রি মাস্টার্স এর জন্য কাজে দিবে। এই কিছু আছে, একদম বলবো না যে কোনো অ্যাডভান্টেজ নাই, অবশ্যই অ্যাডভান্টেজ আছে, বাট দুইটাই দিয়ে খুব স্মুথলি ভাবে আমরা এগিয়ে যেতে পারবো, সমস্যা একদমই হবে না। ঠিক আছে, দুইটারই অপরচুনিটি আছে, খুব ভালোভাবে আছে। সো এই তো। বুঝতে পারছি। তো আমাদের অলরেডি আমরা অনেকগুলো পার্ট কমপ্লিট করছি। এখন আমি স্পেসিফিক আরেকটা পার্টে যাব, সেটা হইলো স্টুডেন্টদের কাছ থেকে কোশ্চেন। তোমার এক্সপিরিয়েন্স অনেকদিন হয়েছে ভাইয়া, অনেক দিন অনেক মানুষের সাথে তুমি কন্ট্যাক্ট করছো, যোগাযোগ করছো, তাদের কাছ থেকে অনেক কোশ্চেন তুমি পাইছো, কিন্তু তার মধ্যে কিছু কোশ্চেন কিন্তু কমন থাকে। হ্যাঁ, সো কোন কোশ্চেন গুলো একটা স্টুডেন্ট বেশি করে এই ইউকে ফাইল প্রসেসের ক্ষেত্রে, যে ভাই আমার এইটা কিভাবে করব, এইটা কি হবে, ওইটা কেমন হবে? সো এই বিষয়টা যদি একটু বলতে। আচ্ছা, ঠিক আছে। আমি এইটা লাস্ট 1 ইয়ার, দুইটা ইনটেক, সেপ্টেম্বর ইনটেকে সব থেকে যেটা ফেস করতেছি এখন, সেটা হচ্ছে যে ভাইয়া আমার আইএলস নাই, আমার আইএলস নাই, আমরা কি করব? বা ভাইয়া হচ্ছে আমি শুনলাম আপনাদের অ্যাড দেখলাম, ফেসবুক মার্কেটিং বিভিন্ন কিছু দেখতেছি, উইদাউট আইএলস এটা কেমনে পসিবল, বা কিভাবে এটা সম্ভব উইদাউট আইএলস? তার আইএলস দেওয়া লাগতেছে না, খুবই খুশি। তো এই কোশ্চেনটা অনেক আসতেছে যে আইএলস দেওয়া লাগতেছে না, কেমনে যাব, উইদাউট আইএলস কেমনে যাব ভাইয়া, কাইন্ডলি বলেন। তো এটা অ্যাকচুয়ালি দোস্ত এমওআই, এটা অ্যাকচুয়ালি সিম্পল ভাবে যদি বলি, এটা হচ্ছে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। বাট এমওআই নিয়ে অনেকের কিন্তু অনেক ভুল ধারণা। ঠিক আছে, ভুল ধারণা লাইক আমার তো এমওআই আছে ভাইয়া, আমি এক দেখলাম ইউকে যে কোনো ইউনিভার্সিটিতে যাওয়া যাবে, কেন, কিভাবে বলেন? এখন আপনি বলতেছেন হবে না। তো এমওআই এর বিষয়টা হয়েছে কি, এমওআই দিয়ে যে সব ইউকে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে এরকম না। ঠিক আছে, ওরা স্পেসিফিক করে দিছে যে ইউনিভার্সিটি অফ, দেখা যাচ্ছে ইউডব্লিউটিএসডি বা হচ্ছে সাফোক, কোন কোন ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড করতেছে। ঠিক আছে, এভাবে দেখা যায় সান্ডারল্যান্ড, কোন কোন পোস্টমাও, এইভাবে স্পেসিফাই করে দিছে যে হচ্ছে এই ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এনইউসি, তারপর হচ্ছে এই এভাবে বিভিন্ন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে স্পেসিফিক করে দিছে। বাট দুইটা ইউনিভার্সিটি আছে ইউকে তে যেগুলা ন্যাশনাল এর এমওআই দিয়েও হবে। ঠিক আছে, এটা আমি একটা বলে দিই ইউএসপি, এটা মজার বিষয়টা অনেকে জানে না। দুইটা ইউনিভার্সিটি আছে বাংলাদেশের, স্টুডেন্ট গুলা ইজিলি ভাবে ইউকে দুইটা ইউনিভার্সিটি যে কোনো এমওআই দিয়ে দেওয়া যাবে, যদি এমওআইটা অথেন্টিক হয়। লাইক এমআই তো বানানো যাবে, এডিটিং করে বানানো এরকম না। অ্যাকচুয়ালি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ সাবজেক্ট থেকে পড়া, বা দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়া, সেখান থেকে যদি আপনারা অথেন্টিক এমআইটা ম্যানেজ করতে পারেন, ইউকে দুইটা ইউনিভার্সিটিতে হবে উইদাউট আইএলটিএস। একটা হচ্ছে ইউডব্লিউটিএসডি, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাপোর্ট।
এই দুইটাতে যে কোনো ইউনিভার্সিটির এমওআই হবে বাংলাদেশে। বাট অন্যান্য ইউনিভার্সিটি যেগুলা ইউকে তে আছে, অন্যান্য যেসব ইউনিভার্সিটি এমওআই দিয়ে যেসব আছে, তারা স্পেসিফাই করে দিছে যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি নিব, আমরা এআইবিএম নিব, আমরা ড্যাফোডিলের নিব, আমরা বরেন্দ্র ইউনিভার্সিটি নিব, আমরা সাস্টেন নিব। এভাবে ওরা স্পেসিফিক করে দিছে। সো আপনারা যখনই ইংলিশ প্রফিসিয়েন্সি দিচ্ছেন না, উইথ এমওআই যেতে চাচ্ছেন, অবভিয়াসলি এই ধারণা কখনোই রাখবেন না যে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো, এরকম না। আপনারা তখন আমাদের মতো এক্সপার্ট বা যারা আছে তাদের হেল্প নিলেন, বা এই টাইপের ভিডিওস গুলো তারা দেখলেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অনেক মিস ইনফরমেশন দেয়, হ্যাঁ, মার্কেটিং বা ভিজিটের জন্য, লাইক এই মধ্যে আপনারা চলে আসেন, আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এরকম আসলে বিষয়টা না। ওই স্টুডেন্ট যাওয়ার পর কাউন্সিলিংটা নিলো, তো ভিজিট হলো, এটাই তাদের উদ্দেশ্য। তো আমি এসব জায়গা থেকে একদম বলবো যে আপনারা অ্যাকচুয়ালি এমওআই যখন অথেন্টিক হবে, এই দুটো ইউনিভার্সিটিতে হবে। আর আপনারা অবশ্যই রিসার্চ করবেন এই বিষয়ে যে আমার এমওআই, লাইক হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, কোন কোন জায়গায় আমার এমওআই অ্যাকসেপ্টেড হচ্ছে। লাইক এমন আছে যে ইউনিভার্সিটি অফ ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্টেড না, অথচ বরেন্দ্র ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তো ওরা এই জিনিসটা, আমি আমার সিনিয়র, আমি যখন জুনিয়র ঢুকছিলাম আমি জিজ্ঞাসা করতাম যে স্যার এরকম আসলে কিভাবে, বরেন্দ্র ইউনিভার্সিটি প্রাইভেট একটা ইউনিভার্সিটি, উত্তরাঞ্চল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো এত নাম করা, তো ওদের এমওআইটা ব্যাঙ্গালোরে অ্যাকসেপ্টেড করতেছে বরেন্দ্র, অথচ ঢাকা ইউনিভার্সিটি করতেছে না, এটা কেন? তো এটা আমাকে অ্যান্সার দিছিল যে আশিক, বিষয়টা এমন যে ইউকে এর ওরাও জানে যে এই ছেলেটা 12-13 লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছে, মানে 20 লাখ টাকা খরচ করে ইউকে তেও সে যেতে পারবে। অথচ ঢাকা ইউনিভার্সিটি এমন স্টুডেন্ট আছে না, যারা ধর যে অনেক মানে স্ট্রাগলার ফ্যামিলি থেকে উঠে আসছে, টিউশন করে পড়াশোনা চালাচ্ছে বা কি করতেছে। তো তারাও আসলে বাংলাদেশের কালচার গুলো বুঝে গেছে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, লাইক ব্র্যাক, এনএমসি, এসব স্টুডেন্ট অনেক টাকা খরচ করে, হ্যাঁ, খরচ করে দেশেই পড়তেছে। সো আমরা যদি তাদের এমওআইটা এসব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড করি, লাইক অ্যাস্টন বল বা টিসাইড বল, এসব ভালো ভালো, বা ব্যাঙ্গলোর বল, হাল বল, এসব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করি, 13, 14,000, 17,000, 20,000, 21,000 পাউন্ড হলেও এরা ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা যেতে পারবে। তো এইভাবে স্পেসিফাইড করে দেওয়া আছে। সো আপনারা যখনই এমওআই নিয়ে ভাবতেছেন, তখনই আমি বলবো যে আপনারা একটু রিসার্চ করবেন যে কোন কোন ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি এমওআই কোন কোন ইউকেতে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে। সব ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্টেড করবেন, এটা আমি আবারও বলতেছি। আর আরেকটা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এমওআই কিন্তু হুমায়ুন 5 বছর এক্সপায়ার থাকে। অনেকেই করে কি, 2018 সালে পাস করছে বা হচ্ছে এক্সাম ইয়ার, সে বলতেছে ভাইয়া আমি তো অ্যাড দেখলাম এমওআই, আমি তো এমওআই তুলছি, তাহলে আমাকে পাঠায় দিতে দেন, আমাকে এখন পাঠায় দেন, আমি ভালো ইউনিভার্সিটি আছি, আহসানুল্লাহ থেকে পড়ছি, আমি এবিবি থেকে পড়ছি, আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন না কেন? তো তখন তাদেরকে এটাই, এই কোশ্চেনটাই আসে যে ভাইয়া আপনার 5 বছর এক্সপায়ার থাকবে, 5 বছর মানে এখনো আমরা 2020 সালের অক্টোবরের নিচে হলে আমরা নিচ্ছি না। ঠিক আছে? সব এজেন্সি হয়তো বা এটা করবে যে 5 বছরই এমওআই এর জন্য নিবে। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এমওআই নিয়ে যখন আপনারা চিন্তা ভাবনা করতেছেন, তখন আপনারা দেখবেন যে আপনার কি 5 বছর আছে এক্সপায়ার, এমওআইটার এক্সপায়ার 5 বছর আছে। তো এই জিনিসটাও অবভিয়াসলি আপনাকে দেখতে হবে। তো এইটাই হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি যারা বাদ দিয়ে এমওআই তে যেতে যাচ্ছেন তারা। বাট আমি অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট এটাই সাজেস্ট করব, যেহেতু আপনাকে 1 বছর বা ব্যাচেলার্স এ যাবেন, ইউকে তে 3 বছর, ইংলিশেই সবকিছু হবে, তাহলে হোয়াই নট, আপনি কেন ইংলিশ প্রফিসিয়েন্সি একটা দিবেন না? কেন আপনি আইএলটিএস দিবেন না, ডুওলিঙ্গো দিবেন না, টোফেল দিবেন না? এইগুলো আপনি দিয়ে যান, এগুলো আপনাকে স্মার্ট করবে। এইগুলো আপনার ফরেন স্টুডেন্ট, ফরেন টিচার গুলোর সাথে কমিউনিকেশন স্কিলটা বাড়াবে, আপনি নিজে অনেক স্মার্ট ফিল করবেন যখন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সিটা জানবেন, কমিউনিকেশনটা হবে। তো আমি মনে করি যে একটা আইএলটিএস প্রিপারেশন খুব ভালোভাবে নিলে, খুব কম সময়ের মধ্যে নেওয়া খুবই পসিবল। আমার একটা স্টুডেন্ট ছিল হচ্ছে হুমায়ুন, সে বাচ্চা ছিল, এমআরএস প্রোগ্রামের জন্য যাবে, ওই আপুটা, ওনার স্টাডি গ্যাপ ছিল, উনি পড়াশোনা করছেন, সব লিগ্যাল বিষয়গুলো ছিল, বাট ওনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ছিল না। আমরা বললাম যে আপু আপনি যেহেতু এমআরএস প্রোগ্রামে যাবেন, তো দেখা যাচ্ছে আপনার 6.5 লোয়ার ব্যান্ড 6 বা 5.5 যেটা বোল্টনে হয়, সেরকম একটা স্কোর তুলেন। তো বললো ভাই আমার হাতে তো সময় নাই। তো আমি বললাম যে আপু আপনার রেজাল্ট, একাডেমিক রেজাল্ট ভালো, ওই আপুটা পড়ছে তোর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়ছিল, হ্যাঁ। তো বলতে দেখে আমি প্রোফাইলটা দেখলাম, দেখে বললাম যে আপু আপনার প্রোফাইল অনেক ভালো, রেজাল্ট অনেক আপনি ভালো, আপনি পারবেন। তো ছোট একটা বাচ্চা ছিল, তাকে নিয়ে প্রিপারেশন নিয়ে 7 তুলে ফেলছে কয়েক দিনের মধ্যে। তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি নিজেকে কিভাবে দেখেন। আপনি যে কমফোর্ট জোনে কখনোই সাকসেসফুলটা অর্থিত হয় না। ঠিক আছে? আপনি দেখা যাচ্ছে যে ভয় করতেছেন না কি হবে, আপনার পিসিআই ইন্টারভিউ দিতে হবে ইংলিশে।
সো আপনি দিলেন, এমওআই দিয়ে আপনি গেলেন, পিসিআই ইন্টারভিউতে আপনাকে স্পিকিং এ যেতে হবে, স্পিকিং দিবেন আপনি। সো কি হবে? পিসিআই ইন্টারভিউতে আপনি যদি ওদের কাছে ধরা খেয়ে যান, আপনি ইংলিশে কথাই বলতে পারতেছেন না। সো আমি বলবো ফরেন স্টাডির জন্য সবসময় যাওয়ার ক্ষেত্রে আপনারা যারা অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়াম বা এ লেভেল থেকে এসেছেন তারা এমন যে না ভাইয়া 24-25 হাজার টাকা দিয়ে আবার রেজিস্ট্রেশন করবো না, টাইম ওয়েস্ট করবো না, আমি ভালো পারি, ওই এমওআই আমাকে দিয়ে দেন, আমি পিছিয়ে ইন্টারভিউ ফাটাই দিব। তো তাদেরকে কংগ্রেচুলেশন, তারা ইজিলি তারা সব জায়গায় ফাটাই দেয়, এভাবে সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি আপনি যদি দেখা যাচ্ছে যে না আমার ইংলিশ দুর্বলতা আছে, আমি ভয়ে এমওআইটা নিচ্ছি, তাহলে আমি বলবো আপনারা এমওআইটা ওভাবে নেন না, আপনারা আইএলটিএস প্রিপারেশন নেন বা ইংলিশ আরো প্রফিসিয়েন্সি গুলো যেগুলো আছে সেগুলো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ স্মুথিং হবে। আর এখানে আর একটা কথা বলি হুমায়ুন, সময় নিচ্ছি যদিও বা, সেটা হচ্ছে বিকজ কোনো সমস্যা নাই, আমরা এখানে আমি চাইতেছি যে এই ভিডিওটা দেখার পর একটা স্টুডেন্টের যাতে বাংলাদেশ থেকে এই ইউকে রিলেটেড কোনো কোশ্চেন করার জন্য আশিক ফারদিনের কাছে নেক্সট টাইম যেতে না হয়, এবং আশিক ফারদিনের কাছে তখনই যাবে যে আশিক ভাই আমি রেডি, ফাইলটা প্রসেস করে। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, তো এখানে আর একটা জিনিস আছে, এমওআই দিয়ে তো আগে বললাম, এমওআই দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটি চাচ্ছেন হবে না। আপনি একটা ইউনিভার্সিটি থেকে পড়ে চাচ্ছেন ভাইয়া আমার গ্রিনউইচে দেন, অনেক ভালো ইউনিভার্সিটি, নো, আপনারটা অ্যাকসেপ্টেড করবে কিনা এটা বিষয় না। বাট আইএলস এর মজাটা কি হুমায়ুন, তুই আইএলস এলিজিবল হলি 6 হলি, লোয়ার ব্যান্ড 5.5 হলো, ইউকের 80% ইউনিভার্সিটিতে তোর হচ্ছে, যেখানে তুই টিউশন স্পিডটা স্মুথিং পাচ্ছিস, স্কলারশিপটা স্মুথিং পাচ্ছিস, লাইক তোর হচ্ছে আইএলস আছে, তুই সরি আইএলস আছে, তুই চাচ্ছিস যে আমি 12,000 তারপর 13,000 এর মধ্যে চাচ্ছি, হ্যাঁ তুই ওটা পাবি, বাট এমওআই দিয়েই যে তুই 12-13 ইউনিভার্সিটি পাবি এমন কিন্তু না, ঠিক আছে? তো যারা অ্যাকচুয়ালি এরকম ভাবতেছেন কমফোর্ট জোন, দেখেন কত ধরনের সমস্যা আসতে পারে, আপনার বাজেটের সমস্যা হতে পারে, লোকেশনের সমস্যা হতে পারে, আপনি এমওআই তে যে ইউনিভার্সিটি চাচ্ছেন সেটা লন্ডনে নাও হতে পারে, সেটা ম্যানচেস্টারে আপনার আত্মীয় আছে সেখানে নাও হতে পারে, বার্মিংহামে নাও হতে পারে, সোয়ানসিতে নাও হতে পারে, ঠিক আছে না, ওয়েলসে নাও হতে পারে। তো এইভাবে টোটাল বিষয়টা যে অ্যাকচুয়ালি ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস হোক বা যেটাই হোক, ওআইটিসি হোক বা যেটা হোক, এটার অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ কত দেখেন, ঠিক আছে? আপনি এভাবে ইচ্ছা মতো ইউনিভার্সিটি সিলেকশন করতে পারতেছেন, লোকেশন সিলেকশন করতে পারতেছেন, সবকিছু। বাট এমওআই এর এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে আপনাকে অল্পতেই আপনার কিছু করা লাগতেছে না, রেজিস্ট্রেশন করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, ইউনিভার্সিটিতে গেলেন এমআই একটা তুলে নিলেন একদিনের অ্যাপ্লিকেশন দিয়ে। বাট এই ধরনের সমস্যা আপনার হতে পারে। সো আমি অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট এটা সাজেস্ট করব, যারা অ্যাকচুয়ালি এমআই গুলো অথেন্টিক থাকে বা সময় নেই যে ভাই আমার সেপ্টেম্বর ইনটেকে যেতে হবে, আমার ব্যাংক রেডি সবকিছু, তো তারা চলে যান, তারা পিছিয়ে ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, চলে যান। বাট অ্যাকচুয়ালি যাদের সময় আছে, লাইক এখন থেকে কিন্তু অনেকে জানুয়ারি ইনটেকে প্রিপারেশন নিচ্ছে, সো হোয়াই নট আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি, কেন আমি এমআই দিয়ে আবার বসে আছি যে জানুয়ারি ইনটেকে যাব? এমন হইতে পারে জানুয়ারি ইনটেকে অনেক ইউনিভার্সিটি এমআই বন্ধ করে দিল, অলরেডি দেওয়া শুরু করছে, ঠিক আছে, অলরেডি দেওয়া শুরু করছে। সাপোকে একটা সময় একদম গণহারে এমওআই টা পড়তেছিল, হ্যাঁ, রিসেন্টলি আমার দুইটা স্টুডেন্টের এমওআই দিয়ে অ্যাকসেপ্টেড, একটু আগেও বললাম যে এরা ইউনিভার্সাল ইউনিভার্সিটি যারা এমওআই অ্যাকসেপ্টেড করতেছে, হঠাৎ করেই দেখা যাচ্ছে যে সাপোক থেকে লাস্ট পজিশনে দিয়ে দিছে কন্ডিশনাল যে না আইএলটিএস লাগবে, আইএলটিএস তার 6-5, লোয়ার ব্যান্ড 5.5 লাগবে। তাহলে কি হলো, আপনি এত প্রসেস করলেন, আপনি 28 দিনে ব্যাংক রাখার ক্ষেত্রে 3 মাসের ব্যাংক রাখতে চাচ্ছেন, কাউন্সিলর কাছে আসলেন, কনসালটেশন ফর্ম পূরণ করলেন, কত কাজ করলেন, এক্সপেকটেশন করলেন, যাবতীয় কিছু বললেন, লাস্ট সময় যা আপনাকে দিয়ে দিল আইএলটিএস দেন বা যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি দেন, ঠিক আছে? তো আমি বলবো, এটাই সাজেস্ট করবো হুমায়ুন, যে এই জিনিসটা সবাই যেন মাথায় রাখবে, রাখা উচিত সবাইকে, যেহেতু এত অ্যামাউন্ট একটা দিয়ে দেশের বাইরে যাচ্ছে, বাবা মার স্বপ্ন, ফ্যামিলির স্বপ্ন, নিজের স্বপ্ন, সো এত হেলাই ফেলাই সব নেওয়া উচিত হবে না আমার মনে হয়, ঠিক আছে? সো দ্যাটস ইট, এভাবে হলে ইনশাল্লাহ স্মুথিং হবে, যে পুরো জার্নিটা স্মুথ হবে। বুঝতে পারছি, মানে আমার আমার জন্য অনেক ভালো হলো, বিকজ আমি ইউকের প্রসেসটা কিছুই জানতাম না, আমি একদমই নুব ছিলাম। আমার চ্যানেলে অলরেডি ইউকে তে একজন স্টুডেন্ট আছে, ওর ইন্টারভিউ আমি নিয়ে রাখছি, পাবলিশ এখনো করি না, আমি ইনশাল্লাহ আপলোড করব। সো ইউকে তে যাবার পর কি ঘটতেছে এই জিনিসটা ডিফারেন্ট পার্ট, বাট বাংলাদেশে থাকাকালীন অবস্থায় যে জিনিসগুলো একটা স্টুডেন্টের জানা দরকার, আমি আশা করব এই পডকাস্ট থেকে সবাই জিনিসটা জেনে নিছে। তারপরেও ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে বলতেছি, সেটা হলো ভিডিওর উপরে আমার একটা ওয়েবসাইট ইউআরএল থাকে humanrashid.com। সো humanrashid.com এ যাওয়ার পর আপনি ওইখানে কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন। সো কন্ট্যাক্টে গেলেই আপনি একটা ফর্ম পাবেন,
ফর্মটা ফিল আপ যখন করবেন, আপনার ইউকে রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, আপনার সবকিছু ইনফরমেশন দিয়ে আপনি ফর্মটা সাবমিট করবেন, এবং সাবমিট করার পর ফ্রিতে উইদাউট এনি কাইন্ডস অফ মানি আপনার প্রোফাইলটা অ্যানালাইসিস করা হবে। অ্যানালাইসিস করে আমাদের টিমের পক্ষ থেকে, সেটা হইতে পারে আশিক, সেটা হইতে পারে হুমায়ুন, যে কেউ, সে আপনাকে প্রপার একটা গাইডলাইন ফ্রিতেই দিয়ে দিবে। এতে করে আপনাকে যে প্রসেস করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, যাতে করে আপনি পরবর্তী কোনো এজেন্সিতে গিয়ে জিনিসটা আরো সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন। সো এইটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল আপনাদের উদ্দেশ্যে। এন্ড আশিক, আমরা শেষ করব। সো লাস্ট টাইম যদি এই পডকাস্টটা নিয়ে কিছু বলতে চাস, এন্ড আমার চ্যানেলটা নিয়ে যদি অডিয়েন্সের কাছে কিছু বলার থাকে। ফার্স্ট অফ অল, তুই আমার বন্ধু এবং তুই এমন একটা কাজ করতেছিস যেটা আই প্রাউড অফ ইউ। সত্যি কথা, এটা আমার খুবই ভালো লাগতেছে। ইভেন আমি চ্যানেলটা যখন থেকে যে আমরা এরকম একটা কিছু করবো, তো আমি দেখতেছিলাম, ইভেন আব্বু আম্মুকে দেখালাম যে হুমায়ুন এরকম কাজ করতেছে, দেখো। তো আমি খুবই খুশি হয়েছি চ্যানেলটার জন্য। আর সবগুলা ভিডিওসই আমি, যদিও বা অন্যান্য দেশের কান্ট্রির যেগুলা দেখলাম ভিডিওস গুলো, আমি জানি না, আমিও আবার ওইসবে নো, ঠিক আছে, বাট আমার প্রচন্ড ভালো লাগছে সবগুলা। তুই একটা ইনফরমেটিভ বিষয়গুলো রাখছিস, যেগুলো যে কোনো স্টুডেন্ট অনেক সময় স্ক্যামে পড়তেছে, অনেক কিছু পড়তেছে। লাইক এমন হয়েছে, রাজশাহী থেকে অনেক স্টুডেন্ট আমাদের ভাই ব্রাদার আমার কনসালটেন্সিতে গেছে, যাওয়া আসা যে হ্যাসেলটা বা ট্রাভেল কস্ট সবকিছু, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এই চ্যানেলটাতে পেয়ে যাচ্ছে। সো আমি এটা বলবো যে শুধুমাত্র তোর এটা চ্যানেল না, এটার দ্বারা তুই অনেক স্টুডেন্ট বা যারা অ্যাকচুয়ালি ইনফরমেশন জানার জন্য আগ্রহী, ফরেন স্টাডির জন্য আগ্রহী, তাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম করছিস। আর আমি মনে করি এই জায়গাটায় আমি একটু টাইম নিচ্ছি, এই জায়গাটায় আমি আসার ক্ষেত্রে আর একটা বেশি ছিল আগ্রহটা, সেটা হচ্ছে এখানে অনেক দোয়া পাওয়া যায়, সত্যি দোয়া পাওয়া যায়। আমি যখন কনসালটেশনের জন্য কোনো স্টুডেন্টের সাথে বসি, তার প্যারেন্টস আছে, তাদের সাথে আমার বসতে হয়, এমন আমার স্টুডেন্ট আছে তাদের সাথে আমার পার্সোনাল রিলেশনশিপ হয়ে গেছে, লাইক ভাই বাদার। ছোট কিছু আছে ব্যাচেলার, যাদেরকে আমি তো তুই তুমি ভাবেও বলি, ওরা সব ধরনের গ্রেডিং থেকে শুরু করে বাসায় ইনভাইটেশন, এমনও হয়েছে আঙ্কেল আন্টির সাথেও আমি কথা বলি যে আন্টি ও একটু দুষ্ট আছে, এই ডকুমেন্টসটা দিচ্ছে না, এটা দিচ্ছে না। সো এইগুলো অনেক দোয়া পাওয়া যায়। ইভেন লাস্ট ইনটেকে আমার যে স্টুডেন্ট গুলা গেছে, তাদের সাথে এখনো আমার পার্সোনাল ভাবে তাদের সাথে ভিডিও কল, অডিও কল হয়, তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা হয় যে আন্টি কি ব্যাপার, ও গেছে, কিরকম হচ্ছে। তো অনেক দোয়া, এই সেক্টর অনেক দোয়া পাওয়া যায়। আর আমি মনে করি তুই এরকম ভিডিও আরো বানাবি, আল্লাহ রহমতে তোর চ্যানেলটা আরো বেশি ভালো হোক, রিস্ক করুক, গোটা বাংলাদেশ কেন ওয়ার্ল্ডে জেনে যাক এসব ইনফরমেশনের জন্য যেগুলা তুই তোর চ্যানেলের থ্রু আউট দিচ্ছিস। আর আমি খুব খুশি যে তুই এত একটা ভালো কাজ করতেছিস, তুই অনেক দূর আগে যাবি, আমার এইটা দোয়া থাকবে। আর ইনশাল্লাহ এই চ্যানেলে তুই অনেক ধরনের ইনফরমেশন, আমি তো অবাক হয়েছি যে এত কিছু ইনফরমেশন গুলা এই চ্যানেল গুলাতে আছে। অবশ্যই আপনারা আসবেন, আপনারা ভিজিট করবেন। আমরা সারাদিন স্ক্রল করতেছি, ঠিক আছে, ফেসবুকে স্ক্রল করতেছি, ফানি ভিডিও দেখতেছি, এটা দেখতেছি, সেটা দেখতেছি, বাট এরকম চ্যানেল গুলো আপনারা আসেন, আপনারা ভিজিট করেন, আপনারা নলেজ গুলো বাড়ান। দেখা যাবে অনেক সময় ওয়েবসাইটেই যে অথেন্টিক থাকে তারা না, চ্যাট জিপি কপি করে দিয়ে দিছে, এমন হয়, ঠিক আছে। বাট এইগুলা একদম আপনি এখানে কমেন্ট সেকশনে আপনার কোশ্চেন করতে পারবেন, বা হুমায়ুন যেটা বললো তার ওয়েবসাইটে গিয়ে আপনার ইনফরমেশন দিতে পারবেন, সবগুলা সবকিছু স্মুথলি ভাবে হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমি মনে করি যে সব ধরনের ইনফরমেশন আপনারা পাবেন, শুধুমাত্র এখন ইউকে বিষয়ে না, ওর আরো অনেক ভিডিও আছে, ইভেন ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো আমি চাইবো হিময় সব কান্ট্রি নিয়ে, দোস্ত তুই প্রত্যেকটা এক্সপার্ট বা কাউন্সিলর যারা, তাদেরকে নিয়ে আসবি, স্টুডেন্টদের গুলাকে, তাদেরকে ইউকে হোক, ইউএসএ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপের বিষয় হোক, তুই এই জিনিসগুলো তুই দিবি। আর আমি এটাই তোর জন্য দোয়া করবো এবং সবাইকে এটাই বলবো যে অবশ্যই, যদি আমরা সাবস্ক্রিপশনের জন্য এসব কোনো কিছু না, ঠিক আছে, বাট আমি এটা মনে করি হুমায়ুন ডিজার্ভ ইট। এতক্ষণ যে কথাগুলো হলো বা ও যেভাবে প্রেজেন্ট করতেছে, ও অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। সো গো হ্যাঁ, ফর ইট এখানে আপনারা। এখানে আশিক, এখানে আমি 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 কিছুই না, আমি অ্যাজ এ ডেমো, আমি আমি জাস্ট বসেছিলাম এন্ড পুরোটাই ডিসকাস করছে আশিক। যদি এই ভিডিও থেকে কেউ কোনো ইনফরমেশন পেয়ে থাকে তাহলে অল ক্রেডিট গোস টু আশিক। এন্ড যদি ইউকে রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের, তাহলে আমি তো আগেই বলছি ওই প্রসেসটা ফলো করবেন। যদি ওই প্রসেসটা ফলো করতে কোনো হ্যাসেল ফেস করেন যে না আমি কেন ওয়েবসাইটে যাব, ফর্ম ফিল আপ করবো, এই কাহিনী, আমি জাস্ট ভিডিওর নিচে কমেন্ট করে দিব, সো আপনি সেটাও করতে পারেন। যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন মনের মধ্যে আসা মাত্র এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আমি এই ভিডিওর কোলাপ সেকশনে আমি আশিককে অ্যাড করে দিব, ওর সময় মতো ও ওইখানে রেসপন্সটা করে দিবে, যাতে করে আপনি আপনার কোশ্চেনের ডিরেক্ট উত্তরটা ওর কাছ থেকে পেয়ে যান।
So thank you so much for watching this video till now and hope next time আরো একজন এক্সপার্ট কে নিয়ে আসবো, শুধু একজন না। আশিক একটা কথা বললো যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপার্টদের নিয়ে হাজির হব, এবারে দেখা যাচ্ছে আশিক আবার আসবে, কারণ সিস্টেমটা অল টাইম চেঞ্জ হয়, তাই না? সব সময় চেঞ্জ হইতেই থাকতেছে। সো আপডেট ইনফরমেশন নিয়ে আমরা সব সময় মানে এক কথায় কাজ করব। সো এই ধরনের জিনিসপত্র পেতে চাইলে আশিক যেটা বলছে, আমার ফ্রেন্ড অনেক কাছের ফ্রেন্ড, সাবস্ক্রাইব করতে বলছে। সাবস্ক্রাইব ইচ্ছা করলে করবেন, যদি না করেন তাহলে 10 জনকে দিবেন, যাতে করে 10 জনের মধ্যে 2 জন সাবস্ক্রাইব করে, তাহলে আপনার সাবস্ক্রাইব না করলেও হবে। ওকে, সো আশিক বিদায় নেব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তোকে অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর যেটা অ্যাজ ইউ নো হুমায়ুন বললো, সেটা আপনারা করবেন। অবভিয়াসলি আমরা ভালো ভালো ভিডিও আনবো। আর এই প্রসেসিংটা অনেক লং হয়, তো সো দেখা যাচ্ছে প্রত্যেকটা টপিক নিয়ে এভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেওয়া যাবে। সো অ্যাকচুয়ালি যদি আপনাদের এই ধরনের অনেক কোশ্চেন থাকে, কারণ ছোট সময়ের মধ্যে আমিও ছোট মানুষ, অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। সো আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে ভাইয়া এই টপিকের উপর ভিডিও বা এই টপিকের উপর জানতে চাচ্ছি। আই হোপ হুমায়ুন আর আমি সেটা চেষ্টা করব যে এভাবে আপনাদেরকে সলিউশন দেওয়া। সরি, আমারটা মিউট ছিল। আমি এখানে হাত তুলছি স্পেসিফিক একটা কারণে। এই যে তুই একটা কথা বললি যে আমরা ছোট মানুষ, ভাই ট্রাস্ট মি, যারা বড় মানুষ, যারা ম্যাচিউর, হ্যাঁ, তারা আমাদেরকে স্টুডেন্টকে বিজনেস হিসাবে নিবে, বিজনেস। বাট আমরা যারা কাজ করতেছি মানে আমরা ইনফরমেশন জানি, আমরা কখনো জিনিসটা বিজনেস হিসেবে নিব না। আমরা চাইবো যে আমাদের ভাই ব্রাদার্স আসতেছে, তাকে অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। তাই সে যাওয়ার পর যদি রং কিছু ঘটে তার সাথে, সে যদি আমাকে কোশ্চেন করে, হুমায়ুন ভাই আপনার কথা মতো তো ওইখানে গেলাম, যার পর এটা তো পাইলাম না, আমি কখনো এটা মাথা থেকে ফেলতে পারবো না, হ্যাঁ আমার মাধ্যমে স্টুডেন্টের এরকম সমস্যা হলো। বাট যারা সিনিয়র আছে, অনেক সিনিয়র, তাদের যদি বলা হয় যে ভাইয়া আপনার কথা মতো আসলাম, এসে তো সেই জিনিসটা পাইতেছি না, ওর কাছে ভাই শুধু আপনি না, ওর কাছে আপনার মতো 1000 জন মেসেজ দেয় যে ভাই আমি গেছি, আমার এই জিনিসটা হচ্ছে না আপনার কথা মতো। ওই মেসেজটা ওইভাবেই থাকবে, কোনো রেসপন্স পাবেন না। আমরা ছোট মানুষ ঠিক আছে, আসি, বাট আমরা মানুষকে যেটা দিচ্ছি এটা অথেন্টিক, এবং এটাই মানুষদের দরকার আমি মনে করি। না না না, ঠিক আছে। তুই যেটা বলছিস একদম এটা সত্য, কারণ স্ক্যামার তারপর সবকিছু ছড়াই আছে। হ্যাঁ, ঢাকা শহরে একদম দেখা যাচ্ছে মোড়ে মোড়ে কনসালটেশন। আর যেগুলো বিভিন্ন ধরনের, যেমন বলবো আমার একটা স্টুডেন্ট ছিল, সে খুব বাজেভাবে ইউরোপের একদম টাকা পয়সা সবকিছু, বায়োটেরই ছিল, নাটোরের ছিল। সেটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে কেন এসব করবে। পিসিআই ইন্টারভিউ আগে টাকা পয়সা নিয়ে হারাই গেছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যখনই বাইরে যাবেন এত টাকা পয়সা লেনদেন হবে, তো আপনারা অথেন্টিক বিষয়গুলো দেখবেন হাতে। আবার বলতেছি যে হাতে স্মার্টফোন আছে, ইউটিউবে যান, গুগলে যান, এনিথিং আপনারা করেন। ঠিক আছে, সেসব করে রিসার্চ করে আপনারা আসলে সেটা কাউন্সিলরদের জন্য ইজি হবে। রাইট ইনফরমেশন জানলে ও যখন আপনাকে ট্র্যাপে ফেলতে চাইবে আপনি বুঝে যাবেন। আপনি হয়তো বা মারামারি করবেন না, কনসালটেশনে গিয়ে কোনো কিছু করবেন না, বাট বুঝতে পারবেন যে না, আমাকে তো এইভাবে ইনফরমেশন হয়, প্রসেসটা এরকম হয়, কেন আমাকে টাকা চাচ্ছে। আর আরেকটা ছোট জিনিস যেটা লাস্ট দিকে বলি হুমায়ুন, মিসিং হয়েছে, ইউকে এর জন্য কিন্তু কোনো চার্জ লাগে না, কোনো ফাইল ওপেনিং চার্জ লাগে না, অ্যাপ্লিকেশন ফি লাগে না। সো আপনারা ইউকে এর জন্য যখনই কোনো কনসালটেশনে যাবেন, যদি বলে যে আপনার এই তো অ্যাপ্লিকেশন করে দেবো ভাইয়া, এত টাকা লাগবে, ফাইল ওপেনিং চার্জ লাগবে, নাথিং, কোনো কিছু না, টোটালি ইউকে তে ফ্রি। ঠিক আছে, একটা স্টুডেন্টের কখনো ফাইল ওপেনিং চার্জ রাখে না, কখনো সার্ভিস চার্জ লাগে না, কিছু লাগে না। তারা নিজেদের টিউশন ফি দিবে, তারা নিজেরা ব্যাংক প্রিপেয়ার করবে, সবকিছু করবে। ঠিক আছে, কোম্পানি বা কনসালটেশন বা কাউন্সিলররা ওরা এমনিতেই কমিশন পায় বাইরে থেকে। তো এইগুলা ভুলেও আপনারা করবেন না। শুরুতেই যদি যে বলে যে হ্যাঁ ভাই ঠিকঠাক আছে, অ্যাপ্লিকেশন করে দিব, দেন 15,000 টাকা, আপনি বুঝবেন এই তো পিকে সিনেমার মতো না, যে ভুল জায়গায় নাকি যেন একটা ডায়লগ থাকে এরকম, যে রং নাম্বার, তো ওইটা আপনারা বুঝে যাবেন যে রং নাম্বার। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। আর রিফাত, তোকে আবার এগেন এগেন ধন্যবাদ দোস্ত। অনেক ভালো করতেছিস, অনেক কিছু করতেছিস। বেস্ট অফ লাক তোর জন্য সব সময়। ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই আমার সাথে আছে, আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করব। এন্ড আমরা দেশের জন্য কিছু করতে চাই, বাংলাদেশের জন্য কিছু একটা করতে চাই, যেহেতু ইয়াং জেনারেশন বাংলাদেশের জন্য কিছু করতেছে। So আমরা নয় দেশে কোনো পোস্ট না পেয়ে কিছু করতে না পারলেও দেশের বাইরে থেকে যারা দেশ ছাড়তে চায় তাদের জন্য কিছু একটা, উই ওয়ান্ট টু ডু সামথিং ভেরি ওয়েল। ওকে, সো আশিক, আমার এইখানে আসার জন্য ধন্যবাদ। এন্ড ইনশাআল্লাহ নেক্সট টাইম কথা হবে। এন্ড যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ দিব না, বিকজ 1 ঘন্টা 5 মিনিটের মতো ভিডিও, ফাস্ট করে দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কষ্ট হয় দেখতে তাহলে 1.5 স্পিডে দেখবেন, তাহলে ভালো লাগবে। ওকে,
সো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে, টিল নাও টাটা।